আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আপনাদের প্রতি আমাদের অনুরোধ, যারা এখন সার্ভিং অফিসার আছেন তাদের কাছে, সেনাপ্রধান সহ সবার কাছে অনুরোধ যে এই সেনাবাহিনীকে আর কলঙ্কিত করবেন না, আপনাদেরকে সম্মান করে আপনারা এই সম্মানটা হারাবেন না। আমরা সবশেষ তত্ত্বাবধায়ক সরকারকে বলতে চাই, ডক্টর কনক স্যার আজকে একটা ভিডিও করেছে, সেখানে তিনি বলেছেন বিডিআর হত্যাকাণ্ডের কমিশন নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের চুদুর বুদুর। তো আমরা কোনো চুদুর বুদুর দেখতে চাই না, আমরা আসলে সুষ্ঠু একটা বিচার চাই। এখানে অনুরোধ, তারপরে কোন ধরনের হুমকি ধমকি এগুলো দিতে যায় না, না হওয়া পর্যন্ত এখান থেকে সরবো না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা আমার আজকের যে শিরোনাম সেটা দেখে বুঝতে পারছেন যে আমরা 5 তারিখের পর থেকে দেশ আমাদের যে অর্ধ স্বাধীন অবস্থায় আছে সেটার বিনাশ করার জন্য, সেটা অকৃতকার্য করার জন্য ক্যান্টনমেন্ট, বিশেষ করে ওয়াকার এবং তার অধীনস্থ কিছু গুটি কয়েক সেনা কর্মকর্তা, বিশেষ করে ডিজিএফআই প্রধান যিনি আছেন, যিনি বিশেষ অভিযান চালিয়েছিলেন 3 তারিখ 4 তারিখ ঢাকাতে, তার রক্ত যার শরীরে লেগে আছে, তাকে কুমিল্লা থেকে আপনারা জানেন যে ঘটনার পরপরই ঢাকাতে এনে ডিজিএফআইতে বসানো হয়েছে, যাতে সরকারকে নানানভাবে অস্থির করে রাখা যায় এবং ডক্টর ইউনূসকে যেন কোনোভাবেই সফল হতে দেয়া না হয় সেটা। এবং সম্প্রতি যেটা শুরু হয়েছে, তারা নির্বাচন যখন কিনা জনাব তারেক রহমান এবং জনাব ডক্টর ইউনূস দুজন মিলে যখন শুরু করেছেন যে এক হয়ে এই দেশটাকে এগিয়ে নিয়ে যাবেন এবং নির্বাচনের একটা মোটামুটি সম্ভাব্য তারিখও আপনারা এরই মধ্যে জেনেছেন, তখন তিনি নতুন করে শুরু করেছেন নানান ধরনের টালবাহানা। বিশেষ করে এই দেশে গত কয়েক বছরে গুম, খুন এবং বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে এই দেশকে যে ভারতীয় করদ রাজ্যে পরিণত করা হয়েছিল, সেটার সূচনা যে পিলখানা থেকে, সেটাকে বন্ধ করার জন্য সেনাবাহিনীর যে খুনিরা এখন পর্যন্ত আছে তাদেরকে বাঁচানোর জন্য তার কিছু কর্মতৎপরতা আমরা সম্প্রতি লক্ষ্য করছি। এবং তারই ধারাবাহিকতায় আমাদের আজকের এই সরাসরি সম্প্রচার অনুষ্ঠানটি যে কারণে করছি সেটা হচ্ছে যে বাংলাদেশের বিচারের ইতিহাসে এক হাস্যকর অসম্ভব একটা জিনিস বর্তমানে ঘটছে। অনেক মানুষই প্রশ্ন করে থাকেন যে দেশে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয়। দেখেন, দেশটা স্বাধীন হয়েছে আমাদের সবার জন্যই। শুধু গুটি কয়েক মানুষ টাকা পয়সা কামাবে, শান্তিতে থাকবে, যা মনে চায় ক্ষমতা তাদের প্র্যাকটিস করবে, এর জন্য এই দেশ স্বাধীন হয় নাই। এই দেশে এখনো পর্যন্ত আমার সাথে আজকে বিশেষ কয়েকজন, এই যে যাদের প্রতি অন্যায় হয়েছে, অন্যায় থেকে যাবে, অন্যায় জাতি জানতে চায় আসলে কে দোষী, কারা দোষী, কতজন দোষী। আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাইছি, কমিশন বলছে অলরেডি। সুতরাং আর যাতে না পায়, কারণ সরকার তো চাচ্ছে আর না পাক, আমাদের সরকার তো বাইরে, যারা এই চেতনায় বিশ্বাস করেন। এবং আগামীতে আমার মনে হয় খুব সময় খুব কম, বাইরে নাসিরউদ্দিন ভাই পিন্টু মারা গেছে কেন, আমার কাছে বিজেপি সৈনিকরা সবাই চলে আইছে, সব তথ্য বলা শুরু করছে, কি হয়েছে না হয়েছে, কারাগুলি করছে। আমি তার বিপদে, আমি এমনি চাপের মধ্যে, আমাকে মারার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে। আমি বললাম, ভাই নাসিরউদ্দিন পিন্টু ভাইরে বলো, উনি তো প্রতি সপ্তাহে যায়, ওনারে বলো। ওনাকে বলা হয়েছে, তারপরে তো পিন্টু ভাই সব জানা যখন শেষ, তখন তারা সরাই দিছে, তারপরে মারা গেছে। পিন্টু ভাই স্বাভাবিক মারা গেছে বলে আমি মনে করি না, তাকে মেরে ফেলা হয়েছে, বিকজ সে সব জেনে গেছে। এখন এইটাই হলো কথা, সব জানলে আমরা মরতে হবে, যারা বলবে তাদেরকে মেরে ফেলবে। আমি এই জন্য বলেছিলাম মুখ বন্ধ। এখন তো দেখেন এই দুষ্টামি করতেছে, মানে জানাজানি হয়েছে, কেউ ফাঁস করে দিচ্ছে, কথা বলে দিচ্ছে, তাই সরে দিচ্ছে। এটা এখন ফজল স্যারের দায়িত্ব, ফজল সাহেব এরকম করা উচিত। আর কারো প্রতি জুলুম হোক এটা আমি চাই না, সত্য প্রকাশ হোক, ক্ষমাটা পরে, বাট সত্য প্রকাশ করতে হবে। ধন্যবাদ ইলিয়াস ভাই। জাহিদ ভাই, আমরা আপনি অনেকদিন ধরেই বিডিআর এর পরিবারগুলোর সাথে সম্পৃক্ত, আপনি তাদের একদম ভেতরের যেই মায়া কান্না সেটা মানে বোবা কান্না সেটা জানেন। তো আপনি একজন মানবাধিকার কর্মী, একজন সাংবাদিক, একজন রাজনৈতিক বিশ্লেষক, মানে 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 হচ্ছেটা কি, মানে বিডিআর এর সাথে আসলে এটা কি হচ্ছে, এটা কি আপনার কোনো ডেফিনিশনে আপনি বুঝতে পেরেছেন কিনা?
যে আমরা আজকে একজন বিডিআর সদস্যের সন্তানের আজকে বক্তব্য শুনলাম আমাদের এখানে। এটা শোনার পরে আমাদের কাছে যেটা মনে হয়, যেটা প্রতীয়মান, এই যে হঠাৎ করে তাদেরকে ঢাকা থেকে সরিয়ে নেওয়া, বিভিন্ন জেলায় স্থানান্তরিত করার যে প্রক্রিয়া চলছে বা যদি হচ্ছে, পক্ষান্তরে এটাকে আমরা মনে করি যেটা স্বাধীন যে তদন্ত কমিশন গঠন করা হয়েছে, যে তদন্ত চলছে, সেই তদন্তকে বাধাগ্রস্ত করার একটি প্রক্রিয়া। এবং এটা একটু আগে আমাদের অ্যাডভোকেট পারভেজ ভাই খুব চমৎকার করে বলেছে যে আমরা বর্তমানে যে অবস্থায় এই বিচারটি আছে, যে অবস্থায় আছে, সেই জায়গায় বিদোষী অনেকটা প্রমাণিত। এমতো অবস্থায় তাদেরকে এইভাবে হ্যারাসমেন্ট করা, এইভাবে তাদেরকে এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যাওয়া, এই 16 বছর তারা কারাবন্দী থাকার পরে এখন যে তাদের শারীরিক কন্ডিশন, এটা মানবাধিকারের লঙ্ঘন কিনা, এটা আমাদের কিন্তু বারবার চিন্তা করতে হবে। কোনো ব্যক্তির ইচ্ছায়, কারো জিজ্ঞাসায় যদি এই বিডিআর হত্যাকাণ্ডের যে বিচার, এটা জাতীয় ইস্যু। আমাদের জাতীয় জীবনে বিগত যে 15 থেকে 16 বছর বা 17 বছর যে ইতিহাস, সেই ইতিহাসের যে সূত্রপাত, সেটি কিন্তু ওই 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি এটা ঘটেছিল। এই যাত্রার শুরুটা কিন্তু সেদিন থেকে হয়েছিল, আমাদের বুঝতে হবে। আমরা যে ফেসিবাদী সরকারের শাসনামলের কথা বলি, এগুলো নিয়ে আমরা গলা ফাটাই, এর মূল জায়গাটা কিন্তু সেই সময় সূত্রপাতটা ঘটেছিল। এবং আজকে যদি এই বিচার আমরা সুষ্ঠুভাবে করতে না পারি, সঠিকভাবে করতে না পারি, যদি বাধাগ্রস্ত হয়, তাহলে কিন্তু আমরা প্রকৃতার্থে যে গণতন্ত্রের প্রত্যাশা করি, যে নতুন বাংলাদেশের প্রত্যাশা আমরা করি, সেখানে আমরা ফিরে যেতে পারবো না। এটাকে আমরা আমাদের খুব ভালোভাবে স্টাডি করতে হবে, আমাদের মাথার মধ্যে রাখতে হবে। তাহলে কেন আমাদের এই কথাগুলো বলতে হচ্ছে? বিডিআর হত্যাকাণ্ড যেটা হয়েছে, 57 জন আমাদের চৌকো সেনা অফিসার হত্যা হয়েছে, 74 জন মোট ওখানে হত্যা করা হয়েছে। এই বিচারটা হোক, এটা সবার জন্যই কল্যাণ। সেই বিচার দুই পাক্ষিক না, বরং আমি বলবো একপাক্ষিক। যারা দুই পাক্ষিক বলছে তারা ভুল জায়গায় আছে। এটা বাংলাদেশের স্বার্থে প্রয়োজন, সুষ্ঠু বিচারের জন্য প্রয়োজন। আমাদের যে দুটো বাহিনী, এই বাহিনীকে একত্রে কাজ করার স্বার্থে প্রয়োজন সুষ্ঠু বিচারটা। সেই জায়গাটাকে বাধাগ্রস্ত করার জন্য যদি কেউ করে থাকে, আমরা মনে করব যে অন্য কোনো পক্ষ এটাকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে কিনা কারো ইন্টারেস্টে, সেটাকে ভেবে দেখতে হবে। যেমনি ভাবে আমরা 2009 সালের ঘটনাকে আমরা শুনেছি, সেখানে বাহির থেকে গাড়ি গিয়ে ঘটনা ঘটিয়েছে, আবার চলে গেছে, এই পক্ষগুলো কারা ছিল? এগুলো আজও পর্যন্ত আসে নাই। আমরা আশা করতে চাই, আমরা প্রত্যাশা রাখতে চাই, মেজর জেনারেল আলম ফজলুর রহমান সাহেব উনি দায়িত্ব নিয়েছে স্বাধীন তদন্ত কমিশনের, একটা স্বাধীন তদন্ত সেখানে হবে। এবং তারা যারা বিডিআর অফিসার, যারা এখন এই জেলবন্দি আছে, যারা এখানে অপরাধী না, তারা খালাস পাবে এবং প্রকৃত অপরাধীরা চিহ্নিত হবে। কিন্তু আপনি যদি বিচার কার্যেই বাধাগ্রস্ত করেন সেই ফেসিবাদী সরকারের আমলের মতো করে, তাহলে আমরা আশাটা করবো কোথায়? ফেসিবাদীর একমাত্র বাংলাদেশে এখন পর্যন্ত 2টা ফেসিবাদীর লোক আছে যাদের সরানো হয় না। এই একটা হচ্ছে সেনাপ্রধান, আর একটা হচ্ছে রাষ্ট্রপতি। এই জায়গাটায় কমিশনের কাজ হচ্ছে, যদি তারা বাধাগ্রস্ত হয় কোনো কাজে, সেই জায়গাটা কিভাবে ওভারকাম করে জাতির প্রত্যাশা, যেটা একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ বিচার, এই বিচারটা যদি আমরা করতে না পারি, জাতি হিসেবে কিন্তু কখনোই আমরা কলঙ্ক মুক্ত হতে পারবো না। আমরা যে গণতান্ত্রিক ধারার মধ্যে ছিলাম, সেই জায়গায় আমরা কখনো ফিরে যেতে পারবো না। কেননা আমাদের গণতান্ত্রিক ধারা থেকে বিচ্যুতির সূত্রপাত হয়েছে 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি, সেই পিলখানা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। এবং একক ক্ষমতার যে কুক্ষিগত ক্ষমতার যে প্র্যাকটিস, সেটা সূচনাও কিন্তু সেই সময় হয়েছিল। আজকে এই জায়গাটায় যদি আমরা সবাই জোর দিয়ে স্বচ্ছ বিচারের ব্যবস্থা করতে না পারি, যদি আমরা ব্যর্থ হই, আমরা যেই তিমিরে ছিলাম সেই তিমিরে থেকে যাব, সেই অন্ধকারে আমরা থেকে যাব। সেখান থেকে বের হয়ে আসা আমাদের জন্য খুবই কষ্টদায়ক হবে, সম্ভব হবে কিনা সন্দেহ আছে। আমরা যতই নতুন বাংলাদেশ বলে আজকে চিল্লাই, যতই আমরা গলা ফাটাই, প্রকৃতার্থে আমরা সেখানে ফিরে যেতে পারবো না। সুতরাং এই বিচারটার ব্যাপারে আমি মনে করি সমগ্র জাতিকে এবং সবাইকে সচেতন হওয়া দরকার, সকলকেই কণ্ঠ উঁচু করে বলা উচিত যে এই বিচারটা স্বচ্ছ হওয়া দরকার। মানে এর সাথে সমগ্র জাতির, আমাদের ভবিষ্যৎ জড়িত, আমাদের জাতিসত্তার মানে আমাদের ভবিষ্যৎ জড়িত। সেই জায়গায় কোনো রকমের ছাড় দেওয়া কিংবা একপাক্ষিক পক্ষপাতিত্বমূলক কোনো বিচার কার্যকর হয়ে যাক, এটা আমরা কোনোভাবেই চাই না। দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে মানবাধিকারের বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আপনি বিচারাধীন আসামিকে এইভাবে, তো এই হঠাৎ করে যখন নাকি নতুন করে তদন্ত শুরু হইলো, ঠিক সেই মুহূর্তে ঢাকা থেকে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া, এটা তো আমি মনে করি সুস্পষ্ট, যেটা হাসিনা বিন প্রতীক যেটি বলেছেন, যে এটা বিচার কার্যে বা তদন্ত কার্যে বাধাগ্রস্ত করার একটা প্রক্রিয়া। অন্যথায় আর কি হতে পারে? যখন তাদের কাছে আরেকটা বিষয় আমি একটু আপনাদের বলি, এটা পারভেজ ভাই খুব ভালো বলতে পারবে হয়তো, যে এটার যে গেজেট প্রকাশিত হয়েছে, সেখানে বলা হয়েছে যে যারা কনভিক্টেড তাদের সাথে কোনো রকমের যোগাযোগ বা আলোচনা করা, তাদের সাক্ষাৎকার নেওয়া যাবে না। এটাও মনে করি যে এটা স্বাধীন তদন্তের অন্তরায়, এটা কোনোভাবেই হতে পারে না। আজকে যখন নতুন আপনার তদন্ত হবে, তখন সকল পক্ষের কথা শুনতে হবে। যদি পুরনো আইনে কেউ সাজাপ্রাপ্ত হয়ে থাকে, তাহলে তো আপনি সেটাকে মেনে নিলেন।
আপনি তো সেই রায়টাকে বা সেই সাজাটাকে মেনে নিচ্ছেন না, সেই তদন্তকে মেনে নিচ্ছেন না, বিদায় নতুন করে আপনি আজকে তদন্ত কমিশন গঠন করছেন। সেখানে আপনি দুটো পক্ষকে আলাদা করে কনভিক্টেড বলে তাদের থেকে কোনো বক্তব্য নেবেন না, এটাও কোনোভাবে ন্যায় বিচারের মানে দৃষ্টান্ত হতে পারে। উভয় পক্ষের কিংবা সকল পক্ষের আপনি বক্তব্য এখানে নেওয়া উচিত বলে আমি মনে করি। অন্যথায় কোনোভাবেই কিন্তু সঠিক বা স্বচ্ছ তদন্ত হচ্ছে না বা সঠিক বিচারের দিকে আমরা যেতে পারছি না। এই জায়গাগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এবং মানবাধিকারের প্রশ্ন আমি অবশ্যই বলবো, একটু আগে আমাদের পিন্টু ভাই কথা বলেছেন, উনি এই ঢাকা থেকে তারপরে নারায়ণগঞ্জ, তারপরে ঢাকার বাইরে গিয়ে উনি তারপর দিন আমরা দেখলাম উনি লাশ হয়ে ফিরলো। আজকে যাদেরকে শিফট করা হচ্ছে তারা ভবিষ্যতে গিয়ে আসলে সুস্থভাবে ফিরতে পারবে কিনা, এই তদন্ত কাজ আগামীতে আরো বিস্তৃত হতে পারবে কিনা, জাতিকে সত্যিকার অর্থে জানতে পারবে কিনা এর পেছনে কারা সত্যিকার অপরাধী ছিল, সত্যকে আড়াল করার জন্যই কি তাদেরকে এখান থেকে স্থানান্তরিত করা হচ্ছে কিনা, এই প্রশ্নটা যেমন ওনারা করেছেন আমার কাছে একই প্রশ্ন। সুতরাং আমি মনে করি বিডিআর কিংবা সেনাবাহিনী সবাই, এই দুটো বাহিনী আমাদের অত্যন্ত গর্বের, আমাদের সীমানার অতন্ত্র প্রহরী, আমাদের দেশের অতন্ত্র প্রহরী। যাদের ক্ষতি হয়েছে তাদের সেই ক্ষতিপূরণ বা বিচারটা অবশ্যই হওয়া উচিত, যারা নিরপরাধ তাদেরও মুক্তি পাওয়া উচিত। অন্য কারো অপরাধে কোনো ব্যক্তি যাতে কোনোভাবেই ভিক্টিমাইজ না হয় সেদিকে আমাদের অবশ্যই খেয়াল রাখা উচিত। এবং আজকে যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে আমি মনে করি এখানে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে যে বিচার কার্য বা স্বাধীন তদন্ত কার্য বাধাগ্রস্তেরই একটি প্রক্রিয়া হতে পারে এটি। জি ইলিয়াস ভাই। প্রিয় দর্শক, আমি মনে হয় সবচাইতে বেশি 5 তারিখের পর থেকে এখনো পর্যন্ত বিডিআর এর এই বিষয়টা নিয়ে কথা বলছে। এই দেশে অনেক দেশপ্রেমিক মানুষ আছে, সব যত ইউটিউব, ফেসবুক, তারপর সাংবাদিক যারা কিনা সোশ্যাল মিডিয়াতে আপনারা যাদেরকে খুব সুপরিচিত হিসাবে দেখেন, এরা সব একজনেরও ইউটিউব, ফেসবুক থেকে একটা টাকাও নেয় না। এরা এদের ফেসবুক, ইউটিউব মনিটাইজডও করে নাই। একমাত্র আমার ফেসবুক আর ইউটিউব থেকে আমি টাকা খাই, আর কেউ টাকা পয়সা নেয় না। সো এই টাকার জন্যই আমি খালি এগুলি করি। আর এই বিডিআর এর পরিবারের থেকে যদি সরতে পারতাম আমার মনে হয় মাথার অনেক চাপ সরে যেত। এদের পরিবারের এর এই সমস্যা, ওর ওই সমস্যা, এগুলি শুনতে শুনতে নিজেই অসুস্থ হয়ে যাচ্ছে। মানে এত অমানবিক একজন মানুষ হইতে পারে ভাই? ডিওএইচএস এর ভেতরে বসে থেকে আপনি যে সুখে আছেন তার চাইতে অনেক বেশি সুখে সালমান এফ রহমান ছিল, অনেক টাকা পয়সা ছিল, আজকে অনেক খারাপ অবস্থায় আছে। আল্লাহ চাইলে অনেক কিছু করতে পারে। উনি যে কথাটা বলেছেন জাহিদ ভাই, আমাদের গর্বের একটা প্রতিষ্ঠান, আপনাদেরকে আমার জন্য 1 মিনিট সময় হবে কিনা, একটা বিষয় একটু বলবার চাচ্ছি। জি জি অবশ্যই, একটা সেকেন্ড। আমি একটু পেছনের দিকের একটা ঘটনা খুব মনে পড়লো, এটা আমার মনে হয় যে আমাদের সবার জানা আছে, তারপর বিস্তারণ করে দেওয়া। এটা হচ্ছে এই হত্যা মামলা যখন হইলো, হত্যা মামলা যখন চার্জশিট হইলো, হত্যা মামলায় তখন বলা হইলো যে 17 জন আসামি পাওয়া গেছে যারা এক্সক্লুসিভের সাথে জড়িত ছিলেন। এই 17 জনকে অভিযুক্ত করে একটা স্প্লিট আলাদা একটা চার্জশিট দেওয়া হবে। কিন্তু আমরা কি দেখলাম যে হত্যা মামলায় সাধারণত দুনিয়ার সব দেশে, ইভেন আমাদের দেশে 21 আগস্ট থেকে শুরু করে নারায়ণগঞ্জের 7 মার্ডার অথবা সিলেটের কিবরিয়া হত্যাকাণ্ড, সকল মামলায় যখন এই ধরনের দুটো হয়, চার্জশিট হয়, এই দুটো চার্জশিটের বিচার একই কোর্টে একই তারিখে একসাথে চলে। আমরা প্রথম যেটা খুব অবাক হইলাম, ন্যায় নীতির ব্যত্যয় ঘটিয়ে হত্যা মামলার বিচারটি আগে সম্পন্ন করা হলো। এবং সেখানে হত্যা মামলায় একটি বড় অংশ 352 জন বা কম বেশি হবে নির্দেশিত প্রমাণ করে তাদেরকে খালাস দেওয়া হলো। এদেরকে আটকে রাখতে হবে। এদেরকে আটকে রাখার জন্য ওই যে চার্জশিটে বলা হইলো, হত্যা মামলা চার্জশিটে যে 17 জনের বিরুদ্ধে এক্সক্লুসিভের অভিযোগ পাওয়া গেছে, এখন আর এই 17 সংখ্যাটা 17 থাকলো না। টোটাল যে 857 অথবা 856 কম বেশি, এই সবাইকে হত্যা মামলা যারা আসামি ছিলেন সবাইকে বিস্ফোরক মামলায় নিয়ে আসা হলো। দুর্ভাগ্য হলো এই যে হত্যা মামলায় রায় হয়ে গেছে, সেই রায় হাইকোর্ট ডিভিশনে সেট হয়েছে, সেই রায়ের বিরুদ্ধে গভর্নমেন্ট আবার অ্যাপিল করেছে, যেটা অ্যাপিল ডিভিশনে পেন্ডিং আছে। যারা খালাস পেলেন, হত্যা মামলা থেকে পরিপূর্ণভাবে খালাস পেলেন, এই 352 বা কম বেশি এই আসামিরা এখন বিস্ফোরক মামলায়, যে মামলায় প্রায় 1100 সাক্ষী দেখানো হয়েছে, মাত্র 200 বা 200 প্লাস সাক্ষীর জবানবন্দি হয়েছে। এই অবস্থায় ওই খালাস পাওয়া, হত্যা মামলা থেকে খালাস পাওয়া আসামিরাও, যার মৃত্যুদণ্ড হইলো, তিনিও জেলে আছেন গত 17 বছর ধরে, যিনি খালাস পেলেন তিনিও জেলে আছেন। এবং আরো মজার বিষয় হচ্ছে, এই বিস্ফোরক মামলার একজন সাক্ষী মেজর জাহিদি, তিনি কোর্টে এসে একটি অদ্ভুত সাক্ষ্য দিলেন, জবানবন্দি দিলেন। তিনি বললেন যে আমি ঘটনার দিন ছিলাম, এত সময় ধরে আমি এখানে লুকিয়েছিলাম, এখানে পালিয়েছিলাম, যাই হোক যে কোনো ভাবে উনি বের হয়ে আসলেন।
তিনি কিন্তু হত্যা মামলায় সাক্ষী দিয়ে, আমি আর ধৈর্য ধরে থাকতে পারতেছি না, নানান জনের নানান কথা অত্যাচার, আমি আর থাকতে পারতেছি না, হ্যাঁ আমি তোমাকে তালাক দিয়ে আমি চলে যাচ্ছি। ভাই আপনি একটু বুঝান, আমার বোর্ডের একটু বুঝান, আমার অল্প কয়টা দিন লাগবে বের হইতে, ও যেন এত অবস্থা ধৈর্য ধরেছে আর যেন ধৈর্য না। এই ধরনের অমানবিকতার হাজার কাহিনী, শত শত কাহিনী। আমাদের কষ্ট লাগে যাদের আসার পরে আমরা একটু আশা নিতে হলাম, গোটা জাতি আশা নিতে হলো, তাদের কর্ণকুহরে এগুলো পৌঁছতেছে না। এই মানুষগুলো কত যে করুণ অবস্থার মধ্যে ওখানে জীবনযাপন করে চিন্তাই করা যায় না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার আইনে ন্যাচারাল জাস্টিসের বিধানটা কি? আমরা এটা আব্দুল সালাম নাসিরউদ্দিন পিন্টুর সময় দেখলাম যে মহামান্য হাইকোর্টের একটি নির্দেশনা ছিল যে তিনি বারডেমে চিকিৎসা পাবেন এমন একটি কাছাকাছি জায়গায় জেলখানায় যেন তাকে রাখা হয়, তা করা হয়নি। ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে নিয়ে গেল নারায়ণগঞ্জ, তারপরের দিন নিয়ে গেল রাজশাহী, তারপরের দিন আমরা তার মৃত্যুর খবর পেলাম। ওই সরকার ওই আমলে একজন নাসিরউদ্দিন পিন্টু সাবেক এমপি, একজন দেশের ফার্স্ট ক্লাস সিটিজেন, তার সাথে যে ব্যবহারটা করলো, আমি আশঙ্কা করছি আজকে বিডিআর সদস্যদেরকে যারা বলছেন যে এই মেচাগারের জন্য বিডিআর সদস্যরা দায়ী, তাদেরকে সেই নাসিরউদ্দিন পিন্টুর ওই উপায়ে কোন হত্যাকাণ্ডের সম্মুখীন করার জন্য এভাবে তাদেরকে বিচ্ছিন্ন করা হচ্ছে কিনা এমন একটি জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। কারণ ঢাকা শহর হইলো কি কোনো কিছু হলেই সাধারণত মিডিয়ার মাধ্যমে গোটা জাতি জেনে যায়, কিন্তু একটি রিমোট কোন জেলায় যদি যায়, সেখানে যদি এই ধরনের কোনো মেচাগার ঘটে, খুব সহসা আমরা কিন্তু সংবাদ পাবো না, এই জাতি সংবাদ পাবে না। আমি আশঙ্কা করছি এই ধরনের কোন পরিকল্পনার অংশ হিসাবে যেখানে একটি মামলা চলমান এবং এই বিডিআর সদস্যরা এই মামলার আসামি, তাদেরকে ধার্য তারিখে, এই সামনে 27 তারিখে আরেকটি ধার্য তারিখ আছে, 17 তারিখে আরেকটি ধার্য তারিখ আছে, এই 17 জুলাই একটি ধার্য তারিখ যেখানে আছে, যেখানে তাদের উপস্থিতিটা আইনে ম্যান্ডেটরি, সেই অবস্থার মধ্যে এভাবে তাদেরকে বিচ্ছিন্ন করে বিভিন্ন জেলখানায় রিমোট এরিয়া পাঠিয়ে দেওয়া হচ্ছে, যেখান থেকে খবর পাওয়া ভালো কিংবা খারাপ আমাদের জন্য কষ্টসাধ্য হবে। এই ধরনের কোনো একটি পরিকল্পনার অংশ হিসাবে এভাবে তাদেরকে, যদিও বিষয়টি ইনহাউস ম্যানেজমেন্টের বিষয়, জেল কর্তৃপক্ষ কাকে কোথায় রাখবে তাদের বিষয়, কিন্তু যাদের মামলা চলমান, যাদেরকে হাজির করতে হবে এবং একটি ন্যাশনাল ওয়াইড, খুব ন্যাশনাল ইন্টারেস্টের সাথে জড়িত এমন একটি মামলা, একটি গুরুত্বপূর্ণ মামলা, সেই মামলার আসামিদেরকে এভাবে করাটা, এটা কোনো সুদূর পরিকল্পনার অংশ কিনা একজন লয়ার হিসাবে ব্যক্তিগতভাবে আমি খুবই আশঙ্কা ফিল করছি যে এর পরিণতিটা সেই নাসিরউদ্দিন পিন্টুর মতো হয় কিনা, আল্লাহ ভালো জানেন। জি স্যার, হাসিনুর রহমান ভাই, আমার ভাইরা আজকে একটু 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 ভিলেন হিসাবে আমাদের এখানে জয়েন করছি। ভাই আপনাদের সেনাবাহিনীর লোকজন আকাম কুকাম সব করলো, বিডিআর এর ডাল ভাতের টাকা মেরে খাইলো তারা, নিজেরা গ্যাঞ্জাম, কর্নেল মুজিব, কর্নেল তারপরে কি বলে জেনারেল আপনার শাকিল, এদের সাথে মইনুল আহমেদের গ্যাঞ্জাম, মানে এই গ্যাঞ্জাম দুই পক্ষের গ্যাঞ্জামের মধ্যে না আপনারা বিডিআর এর লোকজনের উপরে এই টর্চার কেন করতেছেন? এটা কি আপনার স্যারকে একটু জিজ্ঞেস করেন আপনি? আসলে ভাই আমি বলি, আসলে আপনারা উত্তর খুঁজতেছেন, ডাইনামে যাচ্ছেন, উত্তর এখানে না। উত্তর হলো এটা, আমি বলি, বলা ওইটা কতটুকু উচিত হচ্ছে, বাট আমার মনে হয় এখন বলা উচিত। ধৈর্যের একটা সীমা আছে, সীমা ভেঙে ফেলছে। এই যে গত কয়েকদিন আগে পিএমজি নিয়ে একটা ঘটনা ঘটলো বা এখনো চলমান, কর্নেল হকের বুদ্ধিতে সেনাপ্রধান অন্যান্য জেনারেলদেরকে নষ্ট করে পিএমজি করলেন হাসান নাসির। উনি যদি পিএমজি তারা সিদ্দিকি করতেন আমরা খুশি হইতাম, তা উনি করেন নাই, হাসান নাসির করছেন। আমরা এই বিডিআর ইস্যু নিয়ে কথা বলছি, আমরা সংস্কার নিয়ে কথা বলছি, এই জন্য বোঝার চেষ্টা করেন তাদের হৃদয় থেকে এখন আওয়ামী লীগ যায় নাই। সেনাপ্রধান যতটা মানে বলবো যে গ্রহণযোগ্য, তার যে স্টাফ অফিসারগুলি আছে, ডিএমআই আর একটা হলো গিয়া কমান্ডেন্ট এসি, এই দুইটা দুষ্ট ছেলে ব্রিগেডিয়ার সেনাপ্রধানকে ইচ্ছা মতো পচাইতেছে, আর আমাদের কর্নেল হক হাতে আরো কয়েকজনকে জড়াইছে। এটা বুঝতেছে কি ভুলটা তারা করতেছে। এখন আপনার মূল কথায় আসি, বিডিআর ইস্যু, একটা কমিশন চলমান, কমিশনের প্রধান উচিত একটা চিঠি দেওয়া আইজি প্রিজনকে, কোনো অবস্থায় কোনো সৈনিকদেরকে এখান থেকে পাঠানো যাবে না, তার এখতিয়ার। বিডিআর এর তথ্য দেখেন, অ্যাডভোকেট সাহেব যা জানেন বা আমরা যারা ছেলে মেয়ে ঘরে ছিল কতটুকু জানে, সবাই দৃশ্যমান, বাট মূল জিনিসগুলি এই বন্দিরা জানে।
যে জেলে আছে। এই কমিশন অতি গোপনে নিরাপত্তার চিন্তা ভাবনা করে তথ্য আনতেন জেলখানা থেকে, এই মিডিয়া সৈনিক থেকে, এবং অনেক গুরুত্বপূর্ণ তথ্য আনা হয়েছে, ইলিয়াস ভাই আপনি জানেন। এইটা যাতে না হয় এই জন্য সরানো হচ্ছে, এটা আমার অ্যাসেসমেন্ট, মানে আমার বিশ্বাস, আর এই জন্যই সরানো হচ্ছে, অন্য কোনো কারণে না। তবে ALM ফজলু স্যারকে নোটিশ করো, আমি তাকে বলবো স্যারকে প্লিজ স্টপ করেন, নাহলে বিতর্কিত হবেন। আপনার ক্ষমতা আছে, এদেরকে ফিরে আনেন এবং ঢাকায় আনেন, এদের সহজেই তথ্য আদান প্রদান করা যায়। এখন কমিশনে একটা লোক, একটা অফিসার জেলখানা যায়, কথা বলে, অনেক ইন্টারেকশন করে, ভালো মন্দ চিন্তা করে, 10টা ভালো কথা বলে, আশ্বাসের কথা বলে, ভবিষ্যতের কথা বলে, অনুতপ্তের কথা বলে, তারপর তথ্যগুলি আনে। এটা তার জন্য ডিফিকাল্ট, যাতে তদন্ত না করতে পারে, কমিশন যাতে তদন্ত ঠিক মতো না করতে পারে, এই জন্য এই পদক্ষেপ। এই জন্য কমিশনের অনুরোধ করবো, আপনারা লয়ার ভাইরা আছেন, কমিশনের ALM ফজলু স্যারকে চিঠি দেন, আপনি এই কাজটা করেন, এতে সুবিধা হবে। নাহলে সুমাইয়া, আপনার কি অবস্থা? আপনার বাবা একজন ফাঁসির আসামি। এখন এই মুহূর্তে যে স্বৈরাচার সরকার চলে যাওয়ার পরে নতুন কোনো সুযোগ সুবিধা আপনারা পাচ্ছেন কিনা, আসার কোনো আলো দেখতে পাচ্ছেন কিনা? ভাইয়া, যেটা বলবো সেটা হচ্ছে যে 16 বছর ধরে যে আমরা কি পরিমাণ নির্যাতনের শিকার হয়েছি সেটা তো বলাই বাহুল্য। কিন্তু 5 আগস্ট আসার পরে আমরা আশা করছিলাম যে আমরা এবার হয়তো ন্যায় বিচার পাবো, কিন্তু 5 আগস্টের পর থেকেও কোনো ধরনের অন্যান্য সব রকম মামলাতেই অনেক অগ্রগতি দেখা যাচ্ছে, কিন্তু এই শুধুমাত্র আমাদের এই মামলাতেই কোনো ধরনের কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। যে কোনো বিডিআর এর ইস্যুটা আসলেই কেন যেন সবাই অনেক চুপ হয়ে যায়। আমরা এখনো পর্যন্ত গত 16 বছর 2009 সাল থেকে এই পর্যন্ত আমরা চেষ্টা করতেছি যে ন্যায় বিচারের আশায় আমরা দাঁড়ে দাঁড়ে ঘুরতেছি। আগে তো কথাও বলতে পারতাম না, কিন্তু যখন স্বাধীন বাংলাদেশ হলো তখন আমরা চাইছি যে যেন মনে করছি যে এখন যেন আমরা কথা বলতে পারি, কিন্তু সেইটারও কোনো অগ্রগতি হচ্ছে না। এখন তো আবার এই যে নতুন শুরু হয়েছে, বাবার সাথে যখন আমার লাস্ট কথা হলো, বাবা বললেন যে এখান থেকে সবাইকে ট্রান্সফার করে দিচ্ছে, যে সপ্তাহে যে একদিন কথা হয়, মাসে একবার দেখা হয়। তো এইখানে আমাদেরকে আব্বু বললেন যে কখন কোথায় পাঠাই দিবে আমরা জানি না। এখন আমরা আসলেই অনিশ্চিত যে এখন সে কোথায় আছে না আছে। আর এই যে যদি এরকম করা হয় যে যার বাড়ি রাজশাহীতে তাকে যদি এই যে পাঠায় দেওয়া হয় কুমিল্লাতে, যার বাড়ি শরীয়তপুর তাকে যদি পাঠায় দেওয়া হয় যশোরে, তাহলে পরে ঢাকাতে মামলা চলমান এই মানুষগুলাকে তো একেই তো অসুস্থ। যখন ওই সেটা হচ্ছে এই যে বিডিআর হচ্ছে একটি স্বশাসিত বাহিনী, যাকে শাসন ক্ষমতাটা হচ্ছে আর্মির হাতে। এটি একটি বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এবং একইভাবে জেল কর্তৃপক্ষ, জেল প্রশাসন, এটিও বিডিআর এর মতোই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন, কিন্তু এই জেল অথরিটির চূড়ান্ত পর্যায়ে অ্যাপেক্স পজিশনে যারা আছেন এরা আর্মি থেকে আসা, ডিআইজি প্রিজন থেকে শুরু করে একদল দায়িত্বশীল সেনা অফিসার দ্বারা এটা পরিচালিত হয়। তার মানে হচ্ছে যে বিডিআর যেমনি ভাবে আমাদের গৌরবান্বিত সেনাবাহিনী কর্তৃক পরিচালিত হয়, ঠিক তেমনি জেলখানার অবস্থাটা তাই। তো আমরা যখন দেখি যে আমাদের সেনাপ্রধান যখন রায়ের আগে একটি রায় দিয়ে দেন যে 25-26 ফেব্রুয়ারি এই ঘটনার জন্য বিডিআরই দায়ী, এবং এই নিয়ে আর কোনো তর্ক করবার সাহস যেন কেউ না করে, এটাকে এখানে উনি ফুল স্টপ দিচ্ছেন। এখন যখন বিচারের আগে একটি বিচার হয়ে যায়, রায়ের আগে যখন রায় ঘোষিত হয়, তখন এই আর্মির অধীন এই বিডিআর অথবা জেল কর্তৃপক্ষের দায়িত্বটা থাকে ওই রায়টা এক্সিকিউশন করা। এখন এই রায়টাকে এক্সিকিউশনের কোনো পার্ট এই হয়রানি কিনা আমি জানি না। আমি নিজে সৌভাগ্য অথবা দুর্ভাগ্য বলি যে 2-2বার এই জেলে থাকার সুযোগ হয়েছে। তো সেখানে কোনো প্রকার বড় অঘটন ছাড়া এই ধরনের 16 বছর 17 বছর ধরে যারা আছেন, যারা অসুস্থ, যারা চলবার মতো শক্তি নেই, আমি নিজে এদের খুব কাছ থেকে দেখেছি, সেই মানুষগুলোর সাথে এই ধরনের নিষ্ঠুর আচরণ
ওই রায়ের কোনো প্রতিফলন কিনা এটা আমার মনে হয় যে গোটা জাতির ভেবে দেখার বিষয়। দ্বিতীয় যে বিষয়টি বলতে চাচ্ছি সেটি হচ্ছে এই, আপনি দেখেন যে এই 5ই আগস্টের পরে মহামান্য হাইকোর্টে একটি রিট হইল এবং সেই রিটে মহামান্য হাইকোর্ট সন্তুষ্ট হলেন, একটি অর্ডার দিলেন তদন্ত কমিশন গঠন করবার জন্য গভর্নমেন্টকে। সরকার একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করলেন। তার মানে হচ্ছে যে 2009 থেকে যেই বিচারগুলো চলে আসছে, যে তদন্ত চলেছিল, মহামান্য হাইকোর্টের ব্যাপারে নিজেরা আশ্বস্ত হলেন যে হ্যাঁ, এই তদন্তটি সঠিকভাবে হয়নি। যারা এই ঘটনা ঘটিয়েছেন, যারা এই ঘটনায় অর্থ যোগান দিয়েছেন, যারা এই ঘটনার কুশীলব, যারা ষড়যন্ত্রকারী, পরিকল্পনাকারী এবং যারা এই ঘটনায় প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে যারা এই কুকর্মটি ঘটিয়েছেন, তাদেরকে পরপারে পার হয়ে যাওয়ার ফ্রি এক্সিট দিয়ে দিলেন, তাদেরকে এই তদন্তের আওতায় আনা হয়নি। এটা যখন মহামান্য হাইকোর্টের কাছে নিশ্চিত হলো, মহামান্য হাইকোর্ট তদন্ত কমিশন করার কথা বললেন এবং বাংলাদেশ সরকার সাবেক বিডিআর প্রধান আলম ফজলুর রহমান সাহেবের নেতৃত্বে একটি স্বাধীন তদন্ত কমিশন করলেন। এখানে দুটি বিষয়, একটি বিষয় হচ্ছে যে এই স্বাধীন তদন্ত কমিশন গঠনের মাধ্যমে মহামান্য হাইকোর্টের এই উপলব্ধির মাধ্যমে এটা পরিষ্কার হলো যে 25-26 ফেব্রুয়ারি যারা এই অপকর্মটি করেছেন, স্বাধীন দেশের এতগুলো সেনা অফিসারকে ধ্বংস করে দিয়েছেন এবং চৌকস বিডিআরকে যারা ধ্বংস করে দিয়েছেন, তারা আইনের আওতায় আসেনি, তাদেরকে আইনের আওতায় আনা দরকার। আমাদের ন্যাচারাল জাস্টিসটা হচ্ছে কি, যখন এই ধরনের কোন অধিকতর তদন্ত শুরু হয়, পুনঃ তদন্ত শুরু হয়, তাহলে আগের ভুল তদন্তে যারা আসামি হয়েছিলেন, যারা কনভিক্ট হয়েছিলেন, হাজতি অথবা কয়েদি যে কোনো ফরমেশনে তারা জেলে আছেন, যে কোনো একটি আইনি ফরমেশনের মধ্যে রেখে তাদেরকে ফ্রি করে দেওয়া হয়। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ এই নতুন তদন্ত কমিশনের রিপোর্ট না আসে। সেটি করা হয়নি, আজ পর্যন্ত সেটি করা হয়নি। ট্রায়াল সেশনে অনেকগুলো ডেট গেল, স্বল্প সংখ্যক কিছু বিডিআর সদস্যকে মুক্তি দেওয়া হয়েছে, অধিকাংশ সদস্যরা এখনো ভেতরে আছে। আরেকটি ঘটনা যেটা ঘটলো, এই স্বাধীন তদন্ত কমিশন ইতিমধ্যেই আলম ফজলুর রহমান সাহেব একটি প্রেস কনফারেন্স করে বললেন যে যারা ষড়যন্ত্রকারী ছিল, যারা মাস্টার মাইন্ড ছিল, তাদেরকে তারা খুঁজে পেয়েছে। অনেক সুদূর একটি পরিকল্পনার অংশ হিসাবে এই ঘটনাটি ঘটানো হয়েছে এবং স্বাধীন জেতা চৌকস অফিসারদেরকে একটি জায়গায় এনে, যাদের ওখানে আসবারই কথা ছিল না, কোনোভাবেই কোনো ফরমেশনে এই দরবার হলে তাদের আসবার কথা ছিল না, তাদেরকে নিয়ে এসে এভাবে মাচাকাটি ঘটনা ঘটানো হয়েছে। এরা এই স্বাধীন তদন্ত কমিশন নিশ্চিত হয়েছে। তাহলে মহামান্য হাইকোর্টের যে উপলব্ধি, সরকারের যে সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তের আলোকে আজকে যে তদন্ত কমিশনের রিপোর্ট আংশিকভাবে ফজলুর রহমান সাহেব যেটা প্রকাশ করলেন, তার মাধ্যমে এই নির্যাতিত নিপীড়িত সেনা অফিসারদের নির্দোষিতা প্রমাণিত হইল। আমাদের কষ্টটা লাগে সেই জায়গায়, এই নির্দোষিতা আংশিকভাবে প্রমাণিত হওয়ার পরেও এই তারিখগুলো যাচ্ছে, আমরা যারা ভেতর আছে সবার জন্য জামিনের আবেদন করছি, কিন্তু তাদেরকে এই সত্য রিপোর্ট পাওয়ার পরও তাদেরকে জামিন দেওয়া হচ্ছে না। উপরন্তু আমরা অথবা অন্য কিছু করার জন্য অথবা তদন্ত কমিশনের তদন্ত বাধাগ্রস্ত করার জন্য এটা করা হচ্ছে কিনা জাতিকে সেটা ভেবে দেখতে হবে। ধন্যবাদ। জি, আমরাও সেটাই বলছিলাম যে জাহিদুর রহমান ভাই যে কথাটা বলছে ওটা দিয়ে শেষ করছিলাম যে সেনাবাহিনী আমাদের গর্বের একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানকে আমরা বিতর্কের ঊর্ধ্বেই রাখতে চাই, কিন্তু যখন এই প্রতিষ্ঠানে আজিজের মতো লোক এসে সেনাপ্রধান হয়েছিল, মঈনুল আহমেদের মতো লোক হয়েছিল, তখন থেকেই কিন্তু সেনাবাহিনী কিনে নানান ধরনের সমালোচনা এবং তার ধারাবাহিকতা এখনো চলছে। আর ওয়াকার এত হলো গিয়ে এই পর্যন্ত আমরা আজিজ বলি কিংবা শফি বলি, যাই বলি, সবচাইতে বদমাইশ হচ্ছে গিয়ে এই ওয়াকার। ও কোরআন হাদিস বিক্রি করে তারপরে খায়, মানুষের সাথে যায় কথা বলে, এমন একটা ভাব ধরে সে জামাত বিএনপির লোকজনের নিয়ে ইমামতি করে তারপর নামাজ পড়ে। তুই মুসলমান কিনা আমি তো এটা সন্দেহ আছে, কারণ তোরা যে শেখ হাসিনা যারা সেনাপ্রধান যে বানায় মুসলমান হইতে পারে না। তোরা আগে তওবা করা লাগবে, তারপরে মানুষের কাছে কথাগুলো কেন বলছিলেন। আমার এখানেও সে পাঠাইছিল, এখানে এই ভাই হাসিনুর ভাই বলেছেন দুজনের কথা, ওই দুইজনের মধ্যে একজন কিন্তু এখানে আসছিল আমার সাথে কথা বলতে। সে এসেও মানে প্রথম ও কোথায় কোন মেডিসিন দিতে হবে খুব ভালো করে জানে। হাসিনুর ভাই যেটা বললেন যে এই দুজন নষ্ট করছে, এটা কিন্তু বিশাল ব্রিলিয়ান্ট। আমার সাথে এসে প্রথমে 1 ঘন্টার আলাপ, এই আলাপের মধ্যে 1 ঘন্টার মধ্যে সে পুরো
ইয়ে হচ্ছে কর্নেল হাসিনুর রহমান, সরি এই ওয়াকার হচ্ছে গিয়ে এই মাগরিব থেকে এসা পর্যন্ত ওর সামনে অনেকগুলো বই থাকে, কোরআন হাদিস বিভিন্ন অনুবাদের কোরআনগুলো থাকে, ও সেগুলো নিয়ে বিশ্লেষণ করে। মাগরিব থেকে এসা পর্যন্ত ওনার সাথে কেউ দেখা করতে পারে না। আসলে যদি এটা করে তাহলে ও কুফরি করে, ও ভালো কাজের জন্য এটা করে না। ও যদি ভালো মানুষের পয়দা হইতো, কোনো মানুষের মানে ইতে যদি নাকি কোনো মানুষের পয়দা হয়, সেই মানুষ এই ধরনের অমানুষ হতে পারে না। এক একটা পরিবারের এই যে কথাটা বললেন আমাদের পারভেজ ভাই, এর চাইতে ভয়ঙ্কর তথ্য এই মিডিয়ার পরিবারে আছে। ছোট বাচ্চা রেখে এসছে, স্ত্রী রেখে আসছে 6 দিন আগে, মা বাবা আর কেউ নাই, একমাত্র সন্তান, বাবা মা মারা গিয়েছেন, বাবা স্ট্রোক করেছেন, প্যারালাইজড হয়ে পড়ে আছেন, টাকা পয়সা কিচ্ছু নাই, এভাবে চলছে। এত সোজা না। আমি ইলিয়াস হুসাইন আজকে আপনার সাথে যে কথাগুলো বলছি, এটাতে আপনার কষ্ট হতে পারে, আমি জানি আপনি বিশাল ক্ষমতাশালী, আপনি আমার অনেক ক্ষতি করতে পারেন, করেন। একজন বিচারক আছেন, তার কাছে জবাব দেন। আপনি যা করলেন এই গত 1 বছরে, এই 1 বছরের মধ্যে আজ পর্যন্ত আলেমদের যেখানেই যায়, আলেমদের বিচারে ইদানিং একটা নাটক শুরু হয়েছে, তাদের জামিন হচ্ছে, স্টে অর্ডার দিয়ে দিচ্ছে। পারভেজ ভাই নিশ্চয়ই জানেন, আপনিও এরকম দুই একটা মামলা আপনার হাতে আছে, জামিন হচ্ছে, স্টে অর্ডার। আরে ভাই, সেই হুমায়ুন আজাদ হত্যার মামলা, কোনো সাক্ষী নেই, প্রমাণ নাই, গাল গল্প বানানো, জামিন, স্টে অর্ডার। বিচারকের সাথে কথা বললাম, ভাই বুঝে নিত, ভাই আমাদের হাত পা বাঁধা, সব একই সমস্যা এক জায়গা থেকে, সেটা হচ্ছে এই ডিজিএফআই। এরে ওয়াকার যা বুঝাচ্ছে, ডিজিএফআই মহাপরিচালক তাই করে, সবখানে এটাই চলছে। চালাইতে থাকেন। আল্লাহ শেখ হাসিনাকে যেভাবে ধ্বংস করেছে, ওইভাবে ধ্বংসের জন্য আপনাদের ঘরে কিন্তু আগে আমরা পুলিশে করতাম, পুলিশের ওই যে ঐশী তার বাবা মাকে খুন করেছিল, বলতাম পুলিশের ঘরে খারাপ সন্তান পয়দা হয়, এগুলি বলতাম না। তোদের ঘরে এই ধরনের সন্তান পয়দা হওয়া শুরু হয়েছে। এই যে অ্যাডভোকেট সাকিব যেটা পয়দা হয়েছে, এই পিলখানা হত্যাকাণ্ডের টাকা পয়সা দিয়া আমরা অনেককে শহীদ হিসাবে জানি। তারা সরকারের সুযোগ সুবিধা নিয়ে, এই সেনাপ্রধানের সুযোগ সুবিধা নিয়ে বিদেশে পড়াশোনা করেছে, ভালো থেকেছে, ভালো খেয়েছে, তারা এখন বাপের হত্যার বিচার চায় না। এই সন্তান তোরা পয়দা করে গেছিস, কারণ ওই যে অপারেশনে ডাল ভাতের টাকা মেরে খাইছিস না, ওইটা আল্লাহ এখন তোদের এই যাদের জন্ম দিয়ে গেছিস তাদের দিয়ে উঠায়। এর চাইতে খারাপ ভাবে আর বললাম না, আল্লাহর কাছে বিচার দিয়ে রাখলাম। বিডিআরের পরিবারের সাথে যদি কারোর কথা হয়, কেউ যদি নাকি তাদের সাথে সুযোগ থাকে কথা বলেন, তাদের পরিবারের কষ্ট শুনলে আপনিও ঠিক এইভাবেই কথা বলবেন। ইলিয়াস ভাই একটা কথা বলি, ইলিয়াস ভাই এর আইনজীবী ভাই আছে, এক্সক্লুসিভলি কারোর সাথে পাওয়া যায়, আমি র্যাবে ছিলাম, এক্সক্লুসিভলি সেপারেট পাওয়া যায়, ওইটার জন্য এক্সক্লুসিভ মামলা হয়। রাইফেলের সাথে তো এমুলেশন থাকবেই, বিচার করেন, আমার কোনো সমস্যা নেই, আপনি বিচার করে তারা ফাঁসি দেন। 17 বছর একটা মামলা এইভাবে রাখা যায়? আপনার বিচারই শুরু হচ্ছে না 17 বছর, মানে এটা কি বলবো? আমার এত এই আইন তো এইভাবে, ধারা তো এইভাবে খাটানো যায় না মন মতো। অনেক জায়গায় এক্সক্লুসিভ পাওয়া যায়, সেপারেট বোম ব্লাস্ট, মানে স্পেশালি বোমের জন্য এটা এক্সক্লুসিভ ধারা। রাইফেলের সাথে এক্সক্লুসিভ আমি তো বললাম না, এটা কিভাবে গ্রহণ করলো এই চার্জ আর এটা নিয়ে ফাইজলামি, এটা একসাথে শেষ হওয়ার কথা, দুঃখজনক না। ওইটার রায়ের বিচার, ওইটার রায়ের ফাঁসি টাসি সব অর্ডার হয়ে গিয়েছে, এক্সক্লুসিভের ইয়েতে এখনো পর্যন্ত কিছুই শুরু হয় নাই। মানে এইটার চাইতে মকারি আর দুনিয়ার মধ্যে আর কি আছে? মানে এটা কিভাবে বলবে এক্সক্লুসিভ জবানবন্দিটা কি হবে ভাই বলেন? এক্সক্লুসিভের জবানবন্দিটা কি হবে? তো আয়ের পরে বলবে রাইফেল যে অবৈধভাবে নিছে, এটা একটা অপরাধ, এটা একটা ধারা দেওয়া হবে, অবৈধভাবে রাইফেল নিছে, মানে ফাইল লেভেল একটা লিমিটেশন আছে, নাটক করতেছে বসে বসে। যাই হোক, প্রিয় দর্শক আপনারা ভালো থাকেন। আর বিএনপির ভাইদেরকে বলবো, বিএনপির অনেকেও হয়তো খুব খোশ মেজাজে আছেন ওয়াকারকে নিয়ে, সময় আসলে বুঝতে পারবেন ওয়াকার আসলে কাদের লোক। এবং ওয়াকার এই পর্যন্ত যে কটা কাজ করেছে, আমি 2 দিন আগে একটা বক্তব্য শুনলাম, খুব অবাক হইলাম। ফজলুর রহমান সাহেব, তিনি 32 ভাঙার কারণে তিনি খুব জ্বালাময় বক্তব্য দিচ্ছেন। ফজলুর রহমান 32 সম্মানিত লোকজন আছে, তো আমি আমার ওয়েতে বললাম না, তোরে জায়গা মতো দিয়ে দেওয়া হবে। এই ধরনের বক্তব্য দিবি, রাস্তাঘাটে কিন্তু পোলাপাইন দিয়া কিন্তু থাপড়াবো, কিন্তু খুব সাবধানে কথাবার্তা বলতে। 32 কেন, শেখ হাসিনা শেখ মুজিব এই বাংলাদেশে আর কোনোদিন সেই জায়গায় আসবে না। এটার জন্য যা করা দরকার সব করা হবে। ওয়াকারে দিয়া খুব বেশি দিন এরকম চালানো যাবে না। ওয়াকার কি করবে? পিডিআর পিলখানা হত্যাকাণ্ড নিয়ে যে কমিশন গঠন হয়েছে, কমিশন বলে ফেলেছে যে এটার সাথে ভারত জড়িত।
আপনি আর কি নিবেন? আর তো কিছু দরকার নাই। উনি এইটুক বলেছেন যে আমরা মিডওয়েতে আছি, এখন আমাদের এটা আরো 3 মাস সময় লাগবে, কিন্তু এটার সাথে ভারত জড়িত। এটা বলে ফেলছেন। মানে বিদেশি রাষ্ট্র মানে কি আমরা বুঝি না? এটার আপনি আটকাবেন কিভাবে? এটা আটকানোর কোনো সুযোগ নাই। যেই জেনারেলরা এখন ওয়াকারের পক্ষে তাদেরকে বাঁচানোর চেষ্টা করছেন, আপনারা বিপদে পড়বেন। এখান থেকে বের হওয়ার সুযোগ নাই। যাই হোক, ডক্টর মোহাম্মদ ইউনূস, খলিল ভাই, আপনাদের কাছে এই বিডিআর এর বিষয়টা জানিয়েছি। আপনাদের কাছে একটা সুষ্ঠু একটা পদক্ষেপ চাই। যদি না পারেন তাহলে আমার মনে হয় প্রতিরক্ষার এইটা ছাড়া দেন। এটা ছাড়া এটা হিরো আলম টালম কারোর একজনের দেন, তারা চালায়। আপনার প্রতিরক্ষা যদি আপনি সেনাপ্রধানরে বুঝাইতে না পারেন তাহলে তো সমস্যা। যা চায় তাই হবে। 17 বছর আগে, 16 বছর, 10 বছর, 12 বছর আগে খুন হয়েছে, সেটার সাক্ষী নাই, কিছু নাই, জামিন দিয়ে দিচ্ছেন বিচারক, তারপরে আবার ফের স্টে অর্ডার দিয়ে দেয়। মানে কোর্ট কি, এটা কি ডিজিএফআই এর প্রতিষ্ঠান নাকি যে ডিজিএফআই যা বলবে তাই? আর যারা আসিফ নজরুল সহ যারা আজকে বলছেন যে আপনাদের কিছু করার নাই, কিছু করার না থাকলে আপনারা এখানে বসে থাকতে বলে নাই তো, এগুলি বলেন যে আমার এই সমস্যার কারণে আমি দায়িত্ব পালন করতে পারি নাই, রিজাইন করলাম, দ্যাটস ইট, চলে যান এখান থেকে। এইভাবে থেকে তারপরে মানুষের জীবন নিয়ে খেলা করেন না। এটার শেখ হাসিনার দেখা এই ইয়ের করেন যে আল্লাহ যে একজন আছেন, এটার অপেক্ষায় থাকেন। যাই হোক, আমি প্ল্যান করেছিলাম 45 মিনিটের মধ্যে লাইভটা শেষ করলাম। সবাই ভালো থাকেন। জাহিদুর ভাই, আপনি যদি কিছু বলতে চান, দুইজন বলেছেন, যদি আমার বলার শেষ কথা এটাই, এই একটা কথাই, সেটা হচ্ছে যাতে বিচারটা সুষ্ঠু হয়, সেজন্যই আমাদের এই স্বাধীন কমিশন গঠন করা। এবং সেই জায়গায় যদি নতুন করে বাধার সৃষ্টি হয়, সেটাকে কিভাবে মানে নিষ্পত্তি করা যায়, বাধাটাকে কিভাবে উপেক্ষা করে আমরা সকলে, জাতির কিন্তু একটা অনেক বড় প্রত্যাশা এই জায়গাটা আমাদের বুঝতে হবে। বিডিআর হত্যাকাণ্ডের বিচারটা নিরপেক্ষ এবং সুষ্ঠু তদন্ত, এই দাবিটা সেনা অফিসারদের পরিবারের পক্ষ থেকে দীর্ঘদিন চেয়েছে। বিডিআর পরিবার যারা ক্ষতিগ্রস্ত তাদের পক্ষ থেকে দীর্ঘদিন চাওয়া হয়েছে। 17 বছর পা দিয়েছে এই বিচারের কার্যক্রম, এখনো পর্যন্ত সুষ্ঠু তদন্ত আমরা নিষ্পন্ন করতে পারি নাই। সেই সময় আজকে এই যে স্থানান্তরিত করার যে পরিকল্পনা বা যে কাজ, এটাকে আমরা কোনোভাবেই মানবাধিকারের পক্ষে দেখছি না, বরং মানবাধিকার লঙ্ঘন হচ্ছে চরমভাবে। এটা যেন আর না ঘটে, এটাই হচ্ছে দাবি। জি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। জনাব মেজর জাহিদে আহসান হাবিব ভাই আছেন। হাবিব ভাই হচ্ছে গিয়ে ওই দিনের ঘটনায় তিনি বেঁচে ফেরা একজন অফিসার। কর্নেল হাসিনুর রহমান, বীর প্রতীক। হাসিনুর ভাইকে দেখলে তো এমনিতেই চেনা যায়, নতুন করে চেনানোর কিছু নাই। আর আমাদের প্রিয় রেজা ভাই আছেন, মেজর রেজা। তো আমরা আলোচনায় চলে যাই। কাকে দিয়ে শুরু করব? আপনাদের র্যাঙ্ক দিয়ে শুরু করি। হাসিনুর ভাইয়ের কাছেই যাই আগে। তো হাসিনুর ভাই, কমিশন হলো আপনার, এটার পেছনে অনেক পরিশ্রম ছিল, আপনিও চেষ্টা করেছেন এটা নিয়ে, আপনার সাথে এর আগে অনেকবার এই বিষয়গুলো নিয়ে আলাপ হয়েছে। কি মনে করছেন, আশা, প্রাপ্তি, প্রত্যাশা, হতাশা? এখন কথা হলো ভাই, আসসালামু আলাইকুম, সবাই যারা অনুষ্ঠান দেখছেন সবাইকে আমার শুভেচ্ছা। আজকে আমরা মাঠে ছিলাম, বিডিআর সদস্যরা ছিল, আমাদের ভাবিরা ছিল। কথা ছিল একটা, কেন কমিশন হবে না? আমি তো মনে করি এটা তো আমার বা আমার সমগ্র দেশের জনগণের চাওয়া পাওয়া। আর স্বরাষ্ট্র উপদেষ্টা ওতপ্রোতভাবে জড়িত, উনি উদ্দিকে ওটা মানে আগায় আসা উচিত ছিল, বা তা উনি করেন নাই, উল্টা উনি না করে দিছে। বাট দুঃখজনক, বাট ইনশাল্লাহ এখন ওনারা করবেন। বাট এই করার মধ্যে কথা আছে। আমরা নাম প্রপোজ করতেছিলাম, এলএম ফজলু, জেনারেল ফজলু, তার নামটা থাকুক। উনি বিডিআর ডিজি ছিলেন এবং সাহসী একজন যোদ্ধা, তার নাম থাকুক। এই নাম নিয়ে গড়িমসি চলতেছে। বাট আমরা মনে করি একমাত্র এক ব্যক্তি, জেনারেল ফজলু, এখানে থাকা দরকার। মানবাধিকার কমিশনের সদস্য থাকতে পারে অন্য যে কোনো পদবী, যে কোনো মর্যাদার লোক। বাট কথা হলো, কোনো আমলা এখানে থাকবে না। আর এই 15 বছরের সুবিধা পাওয়া কোনো ব্যক্তি এই কমিশনে থাকবে না। আমি বিশ্বাস করি কমিশনও হবে এবং এই সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ মামলাও হবে, যাতে কেউ ছাড় না পায়। আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের ভিতরে কোনো দুর্ঘটনা বা অঘটন ঘটে, যদি এটার দায়িত্ব হলো হোম মিনিস্ট্রি। ওই সময় যে ঘটনা ঘটে, এটা হোম মিনিস্ট্রির মধ্যেই নিয়ন্ত্রিত ছিল। এবং ঠিক মতো যদি কাজ করতো র্যাব গেটে ছিল, কাজ করে নাই। কেন করে নাই তা তদন্তের মধ্যে আসবে। যতটুকু জানি তারেক সিদ্দিকী কাজ করতে দেন নাই। এই জেনারেল তারেক সিদ্দিকী আসলে সব জায়গায়
ওতপ্রোতভাবে জড়িত, অপকর্মের সাথে জড়িত। তো সবকিছু আসবে তদন্তের মধ্যে ইনশাল্লাহ। এবং যদি সেনাবাহিনী যদি হোম মিনিস্ট্রি, হোম মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় না পারে কোনো কাজ করতে, তখন তারা ডিফেন্স মিনিস্টারের কাছে আবেদন করে, হ্যাঁ আমরা পারতেছি না, হেল্প আস আউট। কিন্তু তা করার সুযোগ ছিল না। তো ডিফেন্স মিনিস্টার ছিল শেখ হাসিনা। শেখ হাসিনাই এই অপরাধের সাথে জড়িত, ওতপ্রোতভাবে জড়িত। তো উনি চান নাই সমস্যার সমাধান হোক। ইনফ্যাক্ট রৌমারি আর পাদুয়া, এই দুইটা ইনসিডেন্টে বিএসএফ এর চরম বিপর্যয় ঘটে। তাদের একটা সাহসী বা মনোবল খুবই খারাপ, নিম্নমানের ছিল। তাদের দরকার ছিল আপডেট করা। শেখ হাসিনার সাথে এটা মানে আমার বিশ্বাস যে গত 2টা বছর 111-এর সাথে প্ল্যান করেই কাজটা করা হয়েছে। শেখ হাসিনা এটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। তার মন্ত্রিসভার নানক, তাপস, শেখ সেলিম, এমপি বেল্লাল, আমরা সবগুলি চক আউট করছি কাদের কাদের দেওয়া দরকার। ইনশাল্লাহ আমরা সবাই দেখতে পাবো, দৃশ্যমান হবে এবং এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হবে ইনশাল্লাহ। আর আস্থা হারানোর কোনো অবকাশ নাই। মন থেকে ভালোবাসি, মন থেকে, এবং রেসপেক্ট করি। কারণ হচ্ছে দুটো কারণে। একটা হচ্ছে হলো আমাদের দেশে অনেক এখন নব্য প্রতিবাদী বের হয়েছে। আমাদের দেশে অনেকে এখন নতুন করে প্রতিবাদ করছেন, অনেকেই ধর্মের কথা বলেন, সততার কথা বলেন, অনেক কিছু। কিন্তু আমি প্রায় 12-14 বছর, আরো বেশি সময় ধরে আমি ইলিয়াস হোসেনকে চিনি, যাকে আমি একটা জায়গায় সবসময় খুব মজবুত ইমানের একটা মানুষ। কাজকর্মে ভুল ত্রুটি সমালোচনা অনেক কিছু থাকতে পারো, বাট আমার কাছে একটা পরীক্ষিত ইমানের মানুষ। এই কারণে আমি ওই যে মুসলমানদের সম্পর্কটা কি ইমানি শক্তির সম্পর্ক, তো সেই ইমানের বিষয়ে আমি আসলে ওই দিক থেকে ইলিয়াসকে সবচেয়ে বেশি ভালোবাসি এটা। আর দুই হচ্ছে তার লোভ লালসা নাই, নির্লোভ। বর্তমানে অনেকেই যারা কাজ করে অনেকেই অনেক সুযোগ সুবিধা নেয়। আমরা যারা পূর্বে প্রতিবাদ করছি, প্রতিবাদ করার পরে আমাদের অনেকের হাতে অনেক সুযোগ আসছে, তার মধ্যে অনেকেই সুযোগ গ্রহণ করেছে, বাট ইলিয়াস সেই সুযোগটা নেয়নি। এই জন্য আমি আমার রেসপেক্ট, ভালোবাসা এবং সেলুট টু ইলিয়াস হোসেন। আচ্ছা, এখন মূল প্রসঙ্গটাই ফিরি। অ্যাকচুয়ালি পিলখানার কথাটা বলতে গেলে আমাদের অনেকগুলো বিষয় এখানে আসে, বাট আমি একটা বিষয় সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করবো, সেটা হচ্ছে কি যে বাংলাদেশে আপনারা যা দেখেন এখানে, বিশেষ করে হাসিন স্যার আছেন, হাসিনুর স্যারের সাথে আমার আলাদা একটা সম্পর্ক আছে। স্যারকে আমার সরি স্যার, আমি সালাম দিতে ভুলে গেছিলাম। আসসালামু আলাইকুম স্যার। আমরা হাসিনুর স্যারকে নিয়ে এই প্রসঙ্গে ইলিয়াসকে লক্ষ্য করে বলি, ইলিয়াস হাসিনুর স্যারকে যখন গুম করা হয়, স্যারকে নিয়ে একটা পোস্ট দিয়ে আমি নিজেও গুম হয়ে গেছিলাম। এটা এই বিষয়ে স্যারের সাথে গত কিছুদিন আগে ইউনিভার্সিটি সেমিনারে বসে গল্প করতেছিলাম আমরা। না, ওই সময় ওনার জন্য অনেক, এবং কি ওই যে বিএনপির অনেক যারা অনলাইনে কাজ করতো তাদের অনেককেও আটক করা হয়েছিল ওই সময়। মানে আমরা মারাত্মক রকম একটা বিপাকে পড়তাম। তো এটা নিয়ে স্যারের সাথে সেদিন অনেক কথা বলছিলাম। তো যাই হোক, আমাদের বাংলাদেশের একমাত্র হিরো যিনি দুইটা গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড পাওয়া, এবং স্বাধীনতার যুদ্ধের সেই গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড না, স্বাধীনতা যুদ্ধের বাইরে পার্বত্য চট্টগ্রামে গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড পাওয়া এটা চারটিখানি কথা না। তো যাই হোক, তো সেরকম একজন মানুষকে গুম করা হয়েছিল, এতে বোঝা যায় বাংলাদেশে আমাদের কোন আমল আমরা পার করেছি। তো যাই হোক, এই অ্যাকচুয়ালি আমি সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করি পিলখানা ঘটনাকে এই জন্য যে পিলখানা ঘটনার সাথে যদি আমরা ওই জায়গায় ফিরে যাই, তাহলে বাংলাদেশের যত অপকর্ম আছে সমস্ত অপকর্মের সৃষ্টি, উৎপত্তি, জার্মিনেশন এই পিলখানা থেকে শুরু। বাংলাদেশটা ধ্বংস শুরু এই পিলখানার মাধ্যমে, বাংলাদেশটা বিক্রি শুরু পিলখানার মাধ্যমে। বাংলাদেশ যে অন্য কোনো রাষ্ট্রের তাবেদার হয়েছে, বিক্রি হয়েছিল, বাংলাদেশ সরকার যে একটি পুতুল সরকার ছিল, শেখ হাসিনা যে অন্যের কাছে তিনি নির্ভরশীল ছিলেন, এটা পরিষ্কারভাবে দৃশ্যমান হয়েছিল এই পিলখানা ঘটনা। এবং এই এক পিলখানা ঘটনাকে যদি আমরা সামনে রাখি, পিলখানার অপকর্মগুলোকে যদি সামনে রাখি, সত্যি কথা সমস্ত অন্যায় বাংলাদেশের বিচার হয়ে যাবে, সমস্ত অন্যায় পরিষ্কারভাবে ফুটে উঠবে। সমস্ত কিছু সূত্র এই পিলখানা একটু আমরা যদি খেয়াল করি, এবং এই পিলখানার কুশীলব যারা ছিল, এই পিলখানা হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, এবং এই হত্যাকাণ্ডের সময় যারা সুবিধাভোগী,
এবং এই হত্যাকাণ্ডের যারা যারা এই শেখ হাসিনাকে রক্ষা করতে চেয়েছিলেন বা এই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদেরকে যারা রক্ষা করতে চেয়েছিলেন, সেই ব্যক্তিগুলি পরবর্তীতে গডফাদার, মাফিয়া বা তারাই পরবর্তীতে বাংলাদেশে খুনি, গুমের হোতায় মানে হোতার মহানায়ক হয়েছিলেন। আপনারা জাস্ট খেয়াল করে দেখবেন পিলখানা হত্যাকাণ্ডের সময় কিছু কিছু ব্যক্তিরা, তারা কিছু কিছু অফিসার আমলে যখন তদন্ত প্রক্রিয়া শুরু হয়, যখন এই পিলখানা হত্যাকাণ্ড নিয়ে যখন আর্মি অফিসাররা প্রতিবাদ করা শুরু করে, এই সেনাকুঞ্জে যখন শেখ হাসিনার সাথে প্রতিবাদ হয়, যখন সেনাপ্রধান মঈনু আহমেদের সাথে প্রতিবাদ হয়, সেই সময়ে এই আমাদের সেনাবাহিনীর কতিপয় অফিসার তারা তখন শেখ হাসিনার সাথে যোগাযোগ করা শুরু করেছিলেন এই কথা বলে যে কি কি ষড়যন্ত্র হচ্ছে। তারা জাসুস সেজে শেখ হাসিনার অতি সন্নিকটে গিয়েছিলেন এবং এই পিলখানা ঘটনার পরে এই সুযোগটা হয়েছিল। অনেক অফিসার জীবনে যোগ্যতা তো দূরের কথা, এরা সত্যিকার অর্থে একটা পুলিশের কনস্টেবল হওয়ার যোগ্যতা নাই এমন কিছু অফিসারও ছিল, যারা যে কোনো কারণে হোক কোনো একটা সময় হয়তো আর্মি চাকরি যেভাবে হোক পেয়েছিল, বাট পরবর্তীতে এরা প্রমোশন পাওয়ার যোগ্য ছিল না। তারা বুঝে গিয়েছিল আমি মেজরের পরে আর কিছুই হইতে পারবো না বা ক্যাপ্টেনের পরে কিছুই হতে পারবো না। সেই মানুষগুলো তখন চিন্তা করলো দিস দ্য রাইট টাইম শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করার। তখন তারা কি করলো, এই শেখ হাসিনার কাছে তারা বিভিন্ন তথ্যের নামে বিভিন্ন অফিসারকে ফাঁসানো শুরু করলো এবং এটা পিলখানার ঘটনার মাধ্যমে। আমার এই দুটো কোর্সমেট দে লস্ট দেয়ার জব। তার মধ্যে একটা কোর্সমেট কোর্সের প্রথম দিকে এবং আরেকটা কোর্সমেট সেও খুব ভালো অফিসার, দুইজনেই কিন্তু তারা ক্যাপ্টেন র্যাঙ্কে তখন চাকরি হারাইলো। কি কারণে? একটাই অপরাধ ছিল, সেনাকুঞ্জে যখন অল অফিসারকে শেখ হাসিনা এবং মঈন আহমেদ অ্যাড্রেস করছিল তখন সেখানে তারা প্রতিবাদ করেছে। তো এই ঘটনা এবং এই কোর্সমেটদের আরো কিছু অফিসারদেরকে যাদের চাকরুচ্যুত করা হলো, তাদেরকে চাকরুচ্যুত করার পিছনে যারা এই যে বিভিন্ন তথ্যপাত্র দিয়েছিল, সরবরাহ করেছিল এবং বাংলাদেশ সেনাবাহিনীতে বিভিন্ন যে ভুয়া মিউটিনির কথা তৈরি করা ছিল, সব নাটক ছিল, সবই নাটক। এই হাসিন স্যার নিজে ভালো করে জানেন, যেমন কামরুল স্যার থেকে শুরু করে অনেকগুলো অফিসারকে মিউটিনি নাম দেওয়া হয়েছিল। অ্যাকচুয়ালি কি এই কথাগুলো শেখ হাসিনাকে এই জন্য বলা হয়েছিল যে বাংলাদেশে একটা মিউটিনি হতে যাচ্ছে, ষড়যন্ত্র হতে যাচ্ছে। তো এই তথ্যটা যে শেখ হাসিনার কাছে দেয়, সে অটোমেটিক্যালি কিন্তু সে আপন হয়ে যায়। আমি যদি এখন এই জাহিদি স্যারকে বলি যে স্যার জানেন আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, তার মানে সে ভাবতে শুরু করবে রেজা আমার কত আপন জন, কত আপন, যে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, ওই এসে জানাইছে। এই যে এই অ্যাপ্রোচটা, এটাকে একটা টেকনিকে পরিণত করেছিল এই শেখ হাসিনার সময় এবং এই কাজগুলো করেছিল সবচেয়ে অথর্ব অযোগ্য অফিসারগুলো, যারা জীবনে প্রমোশন পাইতো না। আমি আজকে সকালে কক্সবাজার সি বিচে আমি ওই ব্রেকফাস্ট করতে যাওয়ার পূর্বে ডাইনিং হলে কোনো একজন কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেলকে দেখতে পেলাম। তিনি একটা ওই ফিমেলরা লেডিরা যে পরে না, ওইটাকে কি বলে, মেয়েরা যে ঘরে পরে এটা কি বলে এটাকে মেক্সি না কি বলে, মেক্সি এরকম নাম আছে, সেরকম টাইপ একটা ড্রেস পরে তিনি ব্রেকফাস্ট করতে আসতেন। আমার কাছে ছবি আছে, একজন আবার ছবিতে তুলে আমাকে পাঠাইছে এবং আমি নিজে ওখানে উপস্থিত ছিলাম। মেক্সি টাইপ একটা ড্রেস পরে তিনি ব্রেকফাস্ট করতে গিয়েছেন। আর্মি তাকে লেফটেন্যান্ট জেনারেল বানিয়েছিলেন, স্টাফ কোর্স ছিল না, কিছুই ছিল না। এই শেখ হাসিনার বদান্যতায় তিনি সেই পর্যন্ত গিয়েছিলেন। একটা অফিসারের পরবর্তীতে আমি কোনো একজন সেনাপ্রধানকে একটা টেক্সট পাঠাইছিলাম যে আমরা জানতে ইচ্ছা করে এই লেফটেন্যান্ট জেনারেল সাহেবের টার্ম কমান্ডার, প্লাটুন কমান্ডার, তার প্রশিক্ষক কারা ছিল। তারা শিখাইতে ব্যর্থ হয়েছে যে ডাইনিং হলে, পাবলিক প্লেসে ডাইনিং হলে আসতে গেলে একটা ড্রেস কোড মানতে হয়। এটা আমার আর্মি অফিসার সবাই আমরা করি, কিন্তু সিভিল লোক সব কিছু করতে পারে, বাট আমরা পারি না অনেক কিছু। কারণ আমাদের ট্রেনিং এর ড্রেস কোড জিনিসটাকে খুব গুরুত্ব দেওয়া হয়। একটা ডাইনিং হলে যাব, সেখানে মিনিমাম একটা শার্ট প্যান্ট, একটা ট্রাউজার পরা উচিত। সেখানে একটা মেক্সি টাইপ ড্রেস পরে যাচ্ছে এবং তার এই বুকটা এই পর্যন্ত পুরো ফাঁকা ছিল, হাতা কাটা এরকম এখানে অর্ধেক, আর তারপর আর বাকিটা দৃশ্য বললাম না। আমি প্রোগ্রাম শেষে আমি ইলিয়াসের কাছে ছবিগুলো পাঠাবো। তো এইরকম ব্যক্তিগুলো এই শেখ হাসিনার সময় প্রমোশন পেয়ে বড় উচ্চ পদে গিয়েছিলেন। এটা কি কারণে? এই মানুষগুলো পিলখানা ঘটনার সময় নীরব ছিলেন। এই পিলখানা ঘটনা আমরা অনেক কথা তুলে ধরি, কিন্তু কিছু ব্যক্তির নাম আনি না। পিলখানা ঘটনার সময় দিদেন ডিজিএফআই ডিজি জেনারেল মোল্লা ফজলে আকবর, তিনি কেন সিঙ্গাপুরে ছিলেন? ডিজিএফআই ডিজি এইরকম ঘটনার সময় তো ওইখানে থাকার কথা না। কেন শেখ হাসিনা সেদিন সেই পিলখানা ঘটনার দিন, ওই দিন তার প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রাম তিনি কেন যান নাই? তারপরে ডিজিএফআই ডিজি সেখানে কেন উপস্থিত থাকেন নাই?
তিনি কেন এই বিষয়ে তার ডাইরেক্টর বা কাউকে কোনো নির্দেশনা, কোনো তথ্যপত্র দেননি? সব টপ পার্সনরা সবকিছু জানত। তারপরে যখন এই পিলখানা ঘটনা ঘটে, তখন এটা ছিল একটা মিলিটারি সিচুয়েশন। সেখানে কেন সাধারণ রাজনীতিবিদদেরকে পাঠালো, সিনিয়র নেতা না পাঠায় কেন আজম আর নানকের মতো নেতাকে পাঠানো হলো? সবকিছু পরিষ্কার ছিল। এই সিচুয়েশন ট্যাকেল দেওয়ার জন্য তখন দিতেন ব্রিগেড কমান্ডার, 40 ব্রিগেডের হাকিম, তাকে পাঠাইতে পারত। আমাদের আর্মির 2টা এপিসি যদি পিলখানা গেটে যায়, তাক করা হয়তো, সব ঠান্ডা হয়ে যেত। আমাদের কোনো মিলিটারি অ্যাকশন নেওয়া হয়নি, মিলিটারি কোনো অফিসারকে পাঠানো হয় নাই, কোনো কিছু করা হয়নি। আচ্ছা, এখন আমি পিলখানার ঘটনা সবাই জানে, এটা নিয়ে একই জিনিস তফসরা করে লাভ নাই। এখন আমি আসি এই যে কমিশন নিয়ে, যেটা কমিশন অ্যান্ড কমিটি। একটা বিষয় কি, আমাদের একটা বিষয় হচ্ছে যে অ্যাকচুয়ালি এই কমিশনটা কি? কমিটিটা হলো সাধারণত একটা ইন্টারনাল, মানে কোনো একটা বিষয় যদি কোনো ইন্টারনাল মানে কমিটি ইজ এ গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালস who are appointed or elected to perform a specific task internally. আর যেটা হচ্ছে মানে যেমন আমি আমার নিজের প্রতিষ্ঠানের মধ্যে আমি একটা কমিটি তৈরি করে দিলাম আমার নিজ প্রতিষ্ঠানের জন্য। আরেকটা হলো আর কমিশন হচ্ছে তার কমিশনের যারা রিপোর্ট তৈরি করে, ইনভেস্টিগেশন করে। কিন্তু একটা কমিটি কিন্তু রিপোর্ট ইনভেস্টিগেশন করার কথা না, সেটা টাস্ক দিবে, এই তোমরা কমিটি এটা সম্পর্কে একটা কিছু বানায় দিয়ে দিও। এটা আমি অ্যাকশন নেই না নেই, এটা কোনো আইনি জটিলতা থাকে না। কমিটি মোস্টলি অপারেটস আ মিনস অফ ইন্টারনাল রেগুলেশন অফ লেজিসলেটরস বাই দ্য লেজিসলেটর। আর কমিশন হচ্ছে সার্ভস অ্যাজ অ্যান এক্সটার্নাল কি বলা যায়, রিভিউ প্রসেস। যারা একটা রিপোর্ট তৈরি করে, ইনভেস্টিগেশন করে এবং ইনভেস্টিগেট করে, তারা স্টাডি করে এবং পার্টিকুলার কোনো ইস্যু নিয়ে কোনো একটা মানে এবং তারা অ্যাপয়েন্টেড হয় বাই দ্য গভর্নমেন্ট অর ক্যান বি দ্য অর্গানাইজেশন। এবং সেই কমিশন যে রিপোর্টটা বানায়, সেই কমিশনের রিপোর্টের কিন্তু একটা দায়বদ্ধতা থাকে যে এটা নিয়ে আমাকে একটা অ্যাকশন যেতে হবে। একটা কমিটির ক্ষেত্রে এটা হয় না, কমিশনের ক্ষেত্রে কিন্তু সেটা হয়। তারা যে কমিটি করছে, কেন কমিটি করবে? এটা তো কোনো কমিশন। আচ্ছা, তারপরে একটা কথা হচ্ছে যে কমিটি করছে তো করছে, এটা একটা সিচুয়েশনের আলোকে কেন করবে? এই যে লোকজন প্রতিবাদ করলো 2011 সাল থেকে আমি বিভিন্ন জায়গায় ঘুরছি, আমি অনেক জায়গায় গিয়েছি, যে বলছে যে স্যার এটা এই বিচার কাজটা ঠিক মতো হচ্ছে না। সঞ্চালক ভাই আপনি তো জানেন, হ্যাঁ, যে আমি দু একটা বলছি, আমি কোথায় কোথায় গিয়েছিলাম বলছি, কিন্তু আমার বলাতে কোনো কাজ হয়নি। কিন্তু ওই বলা তো একটা সমস্যা, যদি আমার কেউ যদি টের পেয়ে যেত তাহলে তো আমার ওই গলা কাটিয়ে দিত, স্যারের মতো আজও হয়তো আমি গুম হয়ে থাকতাম। তো এটা তো যাওয়ার ওখানে তো মানে আমার একটা সুবিধা ছিল কি, আমি আরসিউ থাকা অবস্থায় আমি ওই মনিটরিং যে সেলটা ছিল, সেই মনিটরিংটা আমি ওই আতিকুজ্জামান স্যারের 9 লং কোর্সের ওনার নির্দেশে, ওনার আইডিয়াতেই আমি কোথা থেকে গ্রামীণ ফোন, তারপর তখন ছিল এয়ারটেলের কি ছিল বিভিন্ন কোম্পানি থেকে আমি ওই ডিভাইসগুলো নিয়ে আসছিলাম, নিয়ে এসে আমাদের আরইসিতে একটা সেল তৈরি করেছিলাম। সেই সেলের মাধ্যমে আমরা ওই কে ফোন করতো না করতো, কোথায় কল লিস্ট করলে ওই জিনিসটা সম্বন্ধে আমার নলেজ, আমি ওটার হেড ছিলাম, সেই হিসেবে আমার নলেজ ছিল। এই কারণে আমি করতাম কি, ওটাকে ফাঁক দিয়ে কিভাবে ফোন করা যায়, এই টেকনিকটা আমার জানা ছিল। এই টেকনিকটা জানার কারণেই আমার অনেক জায়গায় আমি বিভিন্ন জায়গায় আমি ফোন করতাম, ফোন করে আমি আবার যে মোবাইল দিয়ে ফোন করতাম সেটা আমি ডিস্ট্রয় করে ফেলতাম। এইভাবে আমি অনেক জায়গায় ফোন করে আমি চেষ্টা করছি ভাই, আমি কিন্তু ওইভাবে পারিনি। তো আজকে যেমন আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমি জানতে চাচ্ছি, এই তদন্ত কমিশনের কাজ হবে না ভাই। আমরা বাঙালি, আমাদের কিনে দিতে পারবে, আমাদেরকে প্রেশার করে আমাদেরকে উল্টা পাল্টা ইয়ে করতে পারবে। হ্যাঁ, তো আমাদেরকে দরকার হচ্ছে এই আন্তর্জাতিক আদালতে যাওয়া। আপনারা হবে, তদন্ত কমিটি অবশ্যই হবে, তদন্ত কমিটি থেকে তদন্ত কমিশনে যাব, আমরা কমিশনের থেকে আমরা আন্তর্জাতিক আদালতে যাব। এই আমাদের আন্তর্জাতিক আদালতে গেলে হয়তো অনেকের ফাঁসি হবে না, না হোক, বিচারটা যাতে হোক, বিচার হোক। আমরা ফাঁসি চাই না, আমরা বিচার চাই, বিচার যাতে ঠিক বিচারটা হয়। কর্নেল হাসিনুর জি, আপনি যেভাবে বলছিলেন হাসিনুর ভাই, যে
এটা নিয়ে আপনি কাদের চান, কাদেরকে চান না, নিশ্চয়ই আপনার ভেতরে একটা সন্দেহ আছে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি গুম কমিশনের সাথেও আছেন। মানে ওইখানে আপনাদের যেই সরকারের যে সহায়তা থাকা দরকার, অর্থনৈতিক সহায়তা, একটা কমিশন গঠন করলে তার অবশ্যই তাকে আর্থিক যেই সহায়তা সেটা দিতে হয়। অর্থ ছাড়া তো আসলে কোথাওই করা যায় না। যেমন কালকে স্বরাষ্ট্র উপদেষ্টাও যেটা বলেছেন, সাংবাদিকরা তাকে প্রশ্ন করছিলেন যে আইন মন্ত্রণালয় থেকে কোনো ধরনের করার আপনাদের প্রয়োজন আছে কিনা? তারা বলেছে যে আমাদের যদি প্রয়োজন হয় আমরা আইন মন্ত্রণালয়ের সাথে কথা বলব। প্রতিটা জায়গাতেই তো আসলে অর্থের দরকার আছে। সেক্ষেত্রে অর্থনৈতিক সহায়তাটা, সাপোর্টটা কি আপনাদেরকে দেওয়া হয় কিনা? মানে আমি গুম কমিশনের ক্ষেত্রে বলছি আরকি। না, আমি গুম কমিশনে প্রথম দিকে অনেক সমস্যা ছিল। কোথায় বসবে, কি চেয়ার টেবিল, কম্পিউটার থেকে শুরু করে কত কিছু দরকার। আসা যাওয়ার জন্য গাড়ি, নিরাপত্তার জন্য পুলিশ, অনেক কিছু দরকার। এটা সময় নিছে, বাট তারা অল্প সময়ের মধ্যে আমি বলব কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছতে পারছে। এইখানে যে সমস্যা, একই সমস্যা, বাট এটা তো 4 মাস লাগার কথা না। তো সবার দাবি, স্বরাষ্ট্র উপদেষ্টার দাবি, আইন উপদেষ্টার দাবি, সাধারণ জনগণ সবার দাবি, এটা বিচারটা যাই হোক, মূল ঘটনা আমরা জানতে চাচ্ছি কি হয়েছিল ঘটনা। আজকে মিসেস তানভীর ভাবি বলছেন 3জন বিডিআর ড্রেসে তার রুমে গিয়েছিল, তো হিন্দিতে কথা বলতেছিল। এখন দেখেন ভারত আসবে এখানে, ভারতকে খুশি করার জন্য করা হয়েছে। আমি আরো অনেক তথ্য জানি, ইনশাল্লাহ সব বলবো, বাট আমার ওই যে স্যার এখানে হ্যাঁ, একটু ইন্টারাপ্ট করি স্যার। শুধু তা না, এই যে নাসিরুদ্দিন পিন্টু ভাই, তাকে যে হত্যা করা হলো, এটা খুব দুর্ভাগ্যজনক স্যার। আমি পুরান ঢাকায় যে কোনো মাধ্যমে নাসিরুদ্দিন পিন্টু ভাইয়ের এই গ্রুপটার সাথে খুব কানেক্টেড ছিলাম স্যার। তার কাছে হাতে নাতে প্রুফ ছিল স্যার। ইন্ডিয়ান যে ব্যক্তিরা যখন ওখানে পালিয়ে গিয়ে যাচ্ছিল, আমি বলি, জেলে আমি যখন ছিলাম তখন বিদেশ, আমার তো নিজের গোফরান মল্লিক আমারই সুবেদার মেজর ছিল, আমারই আদরে যে ছিল, যে বিডিআর সেন্টারের যে নুরুল ইসলাম আমার সুবেদার ছিল। সে মারা গেছে, একজন মৃত্যুদণ্ডের জন্য অপেক্ষা করতেছে। এরা সব কথাই আমাদের বলতে চাইছে, অনেক কিছু বলছেও আমাদেরকে। আমি তখন গাইড করছি, আমাকে বললো না, আমি তো বিএনপি করি না, পিন্টু ভাইরে বলো। পিন্টু ভাই সব জেনে যান। আরো চাক্ষুষ সাক্ষী পিন্টু ভাই, জেলের মধ্যে তো আমি কর্নার মেজর নাই, এখানে সবাই আমরা বন্দি। এই সহজ সরল উৎসাহে সকল কিছু স্বতঃস্ফূর্ত পিন্টুর বলে, এবং পিন্টু এই জন্যই মূলত মারা যায়। সত্য কথা, পিন্টুকে এই জন্যই মেরে ফেলা হয়। এটাই ছিল মূল কারণ স্যার, এটাই মূল কারণ ছিল। এবার ওরা মানে এটা সকল তথ্য ওরা দিছে পিন্টু ভাইকে, কি হয়েছে না হয়েছে। ইভেন এই যে সেলিম রেজা, স্যার দেখেন আমাদের তো মারার কথা ছিল না, জিম্মি করার কথা ছিল। আমি নিজে 2টা গুলি, আমি আহত দেখলাম, চেক করলাম, ডকুমেন্ট আছে তার কাছে, সত্য। বিকজ যারা মারার প্ল্যান করছে তারা একটা ভিন্ন গ্রুপ, সেটা যাই হোক তদন্তে আসবে। আমার কথা হলো আমরা মূল জিনিসটা জানতে চাই। এই যে শেখ হাসিনা এতজন খুনিদের সাথে কথা বললেন, কি কারণে, কি কথা বললেন আমি তো জানি না। কেন ওখানে সেনাপ্রধান থাকবেন না? এই ধরনের কর্মকাণ্ড, তারপরে একের পর এক, মানে এই বিডিআর মেসাকারের মধ্যে পরিষ্কার করে ক্লিয়ার করছে, এই একটা বিডিআর এর মাধ্যমেই এই হাসিনা দৈত্য হয়, স্বৈর শাসক হয় এই বিডিআর এর মাধ্যমে। তারপরে যা কিছু করে সবখানে পার হয়ে গেছে। এবং এই বিডিআর এর মাধ্যমে সেই খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টে বের করে দেয়, আবার যা করছে মানে যাচ্ছে তাই, সারা জীবনের জন্য এই শাসক তারা। আর এর জন্য দায়ী আমাদের কিছু অনৈতিক জেনারেল, এদেরকে চিহ্নিত করতে হবে। অল্প কিছু সুবিধা নেওয়ার জন্য, একটু ব্লেসিং পাওয়ার জন্য এই জেনারেলগুলি কাজ করছে। এই জেনারেলদেরকে চরিত্র তার পরিবারও জানে না তার কি অনৈতিক। মানে আমার কি বলার আছে, কিছু বলার নাই। আজকে ওই তানভীর ভাই বললো যে তার বাচ্চাকে আইসিসিবি পাওয়া করতে দেয় নাই, মানে ওটা তো ঘটনা ঘটছে, তারপরে যে ফলো আপ, যারা একটু কথাবার্তা বলছে যে সরকারের বিপক্ষে গেছে, তাকে আর কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় নাই। প্রতিটা পদে পদে তাকে বিপদে ফেলছে। তা আমি মনে করি এরপরে দেখেন সেনাবাহিনী অফিসার মেজর জাহিদ। আরেকটা বিষয় আপনাকে স্যার এখানে ইনপুট দিই স্যার। 2017 সালে এসিটিভিতে একটা টক শোতে আমি গিয়েছিলাম। আমার সাথে রিয়াদ আহসান, আমাদের ইলিয়াস হোসেন চিনতে পারেন, রিয়াদ আহসান নামে একজন মডারেটর ছিল ওখানে। ওই প্রোগ্রাম আমার সাথে যুক্ত ছিল স্যার দুদকের একজন আইনজীবী খুরশেদ আলম বা কিছু একটা হবেন।
হ্যাঁ, এই খুরশিদ আলম সে নিজে স্যার ওই জায়গায় আমাকে বিভিন্নভাবে প্রভোগ করেছিল স্যার, যে আমি কেন এই বিডিআর বিষয় নিয়ে পিলখানা নিয়ে কথা বলি, এবং এই খুরশিদ আলম নিজে ডিজিএফআই রিপোর্ট করেছিল যে আপনাদের এই অফিসার কেন পিলখানা বিষয় নিয়ে সরকারের বিরুদ্ধে এইভাবে এখনো বক্তব্য দিতে পারে মিডিয়াতে। এই খুরশিদ আলম নিজে বলেছিল স্যার। খুরশিদ আলম অথচ সে ছিল, হ্যাঁ খুরশিদ আলম আছে কোথায় এখন? আমি অনেক খুঁজছি, তার কোনো খোঁজ খবর পাইনি, মানে তার সময় অনেক কিছু আছে, এবং আমি তো এই বিষয়ে আলাদা একটা সেশনে বলবো তার অপকর্ম। এরা তো দেশেই থাকার কথা, পুলিশ তো এর ধরলে অনেক কিছু বের হওয়ার কথা। এর মতো হ্যাঁ, এ অনেক কিছু জানে। এই খুরশিদ আলম যিনি ছিল এই পিলখানা হত্যাকাণ্ডের অন্যতম আইনজীবী, এই খুরশিদ আলম, ওই একটা কথা আছে না, বেড়া হয়ে ধান খায় রক্ষক ভক্ষক, এই খুরশিদ আলম যে ছিল রক্ষক, সে বরং উল্টা কাজ করেছিল। এবং আরো একটা কথা স্যার এর মাঝখানে বলি, সরি স্যার, মানে একটু ইন্টারাপ্ট করলাম স্যার, ভুলে যেতে পারে এই জন্য। রাঙ্গামাটিতে কোন একজন সিও 25 বেঙ্গলের, ওই সিও তখন ভারপ্রাপ্ত অ্যাক্টিং কমান্ডার 305 ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ছিল, অ্যাক্টিং ব্রিগেড কমান্ডার। তখন ওই ব্রিগেড কমান্ডারের কাছে ওখানে ওই সময় দিদেন র্যাবের এডিজি, তিনি গিয়েছিলেন রাঙ্গামাটিতে। রাঙ্গামাটি যে ওখানে ভিআইপি রুমে উঠেছিলেন, ভিআইপি রুমে উঠে তিনি ওইখানে বসে ওই রাঙ্গামাটিতে কিছু বিজিবির সৈনিক পালাতক ছিল যারা ওই যে ইয়ের সাথে জড়িত, তিনি তাদেরকে নাম সংগ্রহ লিস্ট নিয়ে তাদেরকে সরাসরি মানে কিলিং করার জন্য গিয়েছিলেন। তার কারণ কি ছিল, তার কাছে তাকে টার্গেট দেওয়া হয়েছিল যে এই ব্যক্তিগুলো তারা অনেক কিছু জানতো এই ষড়যন্ত্রের, তো তাদেরকে মেরে ফেলে। এবং ওই সময় এই যে আজকে যে স্যার কিছুক্ষণ আগে ওই যে জাহিদি স্যার মাইনুল স্যারের নাম নিল, স্যার লেফটেন্যান্ট জেনারেল মইনুল, যিনি সেনাপ্রধান, সেই দিন কয়েকদিন আগে দেখলাম একটা প্রোগ্রামে হাজির, এবং জিল্লুর ভাই ওই যে কি প্রোগ্রাম যেন, বে অফ বেঙ্গল কনভারসেশন, সেখানে আমিও ছিলাম গেস্ট হিসাবে সোনারগাঁ হোটেলে, সেখানে দেখলাম যে লেফটেন্যান্ট জেনারেল মইনুল হাজির। আমি অবাক হয়ে গেছি, তার মতো মানুষ এখনো কিভাবে বিভিন্ন জায়গায় যায়। এই মইনুল যদি সত্যিকার অর্থে বিজেপির জন্য কাজই করে থাকতেন, তাহলে উনি লেফটেন্যান্ট জেনারেল হলেন কি করে স্যার? কি জাহিদি স্যার আমি ভুল বললাম? মইনুল সাহেব যদি অনেস্টলি কাজই করে থাকেন, ব্রিগেডিয়ার থেকে উনি লেফটেন্যান্ট জেনারেল হলো কি করে? তার মানে মইনুল হচ্ছে সবচেয়ে বড় আসামি, তাকে ধরা উচিত। কিন্তু সেই মইনুল আরো বরং এখন সে নিজেকে ভিকটিম হিসেবে নিজেকে এক্সপোজ করছেন। তিনি সেনাপ্রধান। আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমি একটা আবদার করছি আপনার কাছ থেকে, সেটা হচ্ছে 26 তারিখ আমি বের হই 3:15 বের হওয়ার সাথে সাথেই গেটেই আমি কিন্তু একটা বক্তব্য দিই। সে বক্তব্যটা লাইভ ছিল, এবিসি রেডিওতে এটা লাইভ ব্রডকাস্ট করা হয়। যখন ব্রডকাস্ট করলো সাথে সাথে কিন্তু সব কিন্তু খোলাসা হয়ে গেল সবার কাছে, এবং ওই একবারই সেতু ব্রডকাস্ট করার পরে এটা তারপরে করলো কি, এটাকে এডিটেড করা হলো, অর্থাৎ এটা কাটসাট করে তারপর ইটিভি বিভিন্ন জায়গায় দেওয়া হলো। তো আপনার কাছে যদি আমি পরবর্তী এক সাংবাদিক ভাইয়ের কাছে শুনেছি, এটা বিবিসি আর্কাইভে এটা আছে, এই ইয়েটা আমার দরকার, এটা একটু মানে র যে বক্তব্যটা দিয়েছি এই বক্তব্যটা দরকার। বক্তব্য তুমি তো নিজে হাজির, আর্কাইভ দরকারটা কি? সাক্ষী হিসেবে তোমার জানা হবে, সমস্যাটা কি? না ওটা দরকার নাই আর্কাইভ, তুমি তো নিজে হাজির। আমার নিজের কানে শোনা, ওই দিন দুপুর বেলা একটা আঞ্জুমান মফিজের একটা অ্যাম্বুলেন্স বের হয় গেট থেকে, আমাদের গোয়েন্দারা এটাকে ফলো করে। তেজগাঁওর মোড়ে আসার পর ওই অ্যাম্বুলেন্স থেকে 8 জন লোক নেমে একটা সাদা মাইক্রোবাস দাঁড়ানো ছিল, তাতে উঠে, এবং ওই অফিসার ওই মাইক্রোবাসটাকে ফলো করে এয়ারপোর্ট পর্যন্ত আসে। তারপর ওরা ভিতরে ঢুকে যায়, কিন্তু ওরা বুঝতে পারে যে ডিজিএফআই ওদেরকে মনিটর করতেছে, ওই গাড়িটাকে আর ঢুকতে দেয় না, পিছনে ফলো যে গাড়িটা করতেছিল। তখন সে গাড়িটা ঘুরে আনে আঞ্জুমান মফিজের মেইন অফিস যেটা মহাখালী, সেখানে যায়। ওই অ্যাম্বুলেন্সটাকে চেক করে, ওখানে 8টা ইউনিফর্ম পায়, ড্রাইভারকে সব নোট করে নিয়ে আসে। তো অসুবিধা নাই, সব কিছু ফকফকা হয়ে যাবে, বাট তদন্তটা করতে হবে স্বতঃস্ফূর্তভাবে। আমার এখন এই পরিবেশ আছে স্যার, আমার এই বক্তব্যের পরে সাথে সাথে কিন্তু স্যার আমাকে ফোন করা হয়, ফোন করে বলা হয় যে আমি যাতে
আর কোনো বক্তব্য না দিই। এক। 2 নম্বর, অন্যান্য যত সার্ভাইভ অফিসার ছিল তা আপনি দেখেন স্যার, কারো কোনো বক্তব্য নাই, সবাইকে স্টপ করে দেওয়া হয়েছে। স্যার এবং শুধু তা কেন, শাম স্যার, কর্নেল শাম স্যার, মানে হাসিন স্যার আপনি তো চিনেন স্যার, হ্যাঁ স্যার শুনেন স্যার, পিলখানা ঘটনা আমেরিকাতে নাকি আছে এখন, হ্যাঁ ইলিয়াস, আমি ওই জিনিসটা বলতেছি। পিলখানা হত্যাকাণ্ড ঘটলো স্যার ফেব্রুয়ারিতে, ইলেকশন হলো নভেম্বর মাসে, তাই না স্যার, ইফ আই এম নট রং? ঠিক ওই সময় হরিণা ক্যাম্পে জোন কমান্ডার ছিল লেফটেন্যান্ট কর্নেল শাম স্যার। আমি হরিণা জোন ভিজিটে গিয়েছিলাম স্যার। একই ক্যাম্পে স্যারের সাথে কয়েকটা রাত, মানে 4 থেকে 5-6টা রাত আমি একসাথে ওখানে কাটাইছি। অনেক আড্ডা, অনেক গল্প ছিল। তখন অনেক দেশপ্রেমের কথা এই শাম স্যার বলতো স্যার। হঠাৎ করে পিলখানা ঘটনা যেদিন ঘটলো, আমি তো স্যার রীতিমতো কান্নাকাটি শুরু করে দিয়েছিলাম যে শাম স্যার কোথায় আছে, কি অবস্থা। শাম স্যার, মনির স্যার, আরো কয়েকটা অফিসার ছিল। তো আলহামদুলিল্লাহ হরিণা এবং বরকল জোনে শুধু সব কয়জনই জীবিত ছিল স্যার। মনির স্যার, আরেকটা ছিল স্যার ইমরান স্যার, তারা জীবিত ফেরত আসছিল। মনির স্যার হচ্ছে 35 লং করছে স্যার, জাহিদি স্যার চিনতে পারেন। মানে আই র্যান্ডমলি ক্রাইড ফর দেম। অদ্ভুত বিষয় হচ্ছে এই শাম স্যার দেখি যখন টিভিতে ইন্টারভিউ দিচ্ছে, সে বলছে শেখ হাসিনার প্রশংসা করতেছে স্যার। আমার ওই মুহূর্তে মনে হচ্ছিল যে আমার চোখের পানিগুলো তুই ফেরত দে, যে আমি তোর জন্য চোখের পানি ফেললাম আর তুই এখানে টিভিতে যারা শেখ হাসিনার পক্ষে বক্তব্য দিচ্ছিস, ধন্যবাদ দিয়ে। সেই শাম স্যার ব্রিগেডিয়ার হয়ে এখন আমেরিকায়, এবং একটা জাহিদি স্যার এবং আরো 1-2 জন বাদে একজনও কোনো বক্তব্য দিল না। এবং তা না শুধু স্যার, আমাদের ভাবিদেরকে তো চাপ দেওয়া হয়েছিল স্যার। ভাবিদের সাথে যে অন্যায় হয়েছে এখনো তো বাংলাদেশের মানুষ জানে না। এটা হয়তো তাদের সম্মানের খাতিরে আমরা এখন অনেক কিছু গোপন রাখছি, বাট সেদিন ভাবিদের সাথে যে ঘটনা হচ্ছে আমার নিজের কানে শোনা স্যার। কারণ 4 থেকে 5 জন ভাবির জন্য চাকরির জন্য আমি নিজে তদবির করছি স্যার। আল্লাহ বেস্ত নসিব করুক, রাওয়ার যে সাবেক চেয়ারম্যান স্যার আফসার স্যার, মেজর আফসার, খন্দকার আফসার স্যার আমার কাছে 3 বা 4 জন ভাবিকে পাঠিয়েছিলেন যে রেজা, ভাবিদের লাইফটা খুব দুর্বিষহ, ওনাদেরকে তুমি একটু চাকরি দাও। মানে আল্লাহকে হাজির নাজির করে বলছি স্যার। 2টা ভাবির কথাই আমি শুধু মেনশন করি। ওই 2 ভাবিকে সেনাবাহিনীতে কয়েকজন সিনিয়র অফিসার, ব্রিগেডিয়ার, তাদেরকে ডিস্টার্ব করছিল স্যার চাকরির নামে। বিভিন্ন সময় ফোন টোন করতো স্যার, আজে বাজেই করতো। তখন সেই ভাবি 2টাকে আফসার স্যার খুব ভরসা নিয়ে আমার কাছে পাঠাইছিল স্যার। আমি পরে তাদের চাকরির জন্য আমি স্যার এরপর আমি চেষ্টা করি, এবং আমি তাদেরকে কথা দিয়েছিলাম যে ভাবি আপনাদের জব আমার সাথে একবারে শুধু কথা বলবেন, অনস ইউর জব ইজ ফাইনাল, এছাড়া আপনার সাথে আমার সাথে কন্ট্যাক্ট করারই দরকার নেই। তো এইরকম তখন ভাবিরা অনেক কথা আমাকে বলছিল যে তাদের সাথে কি কি ঘটনা ঘটছিল স্যার, যা বাংলাদেশের জনগণ এখনো জানে না স্যার। ইভেন আমরা আর্মি অফিসারও জানি না। একটু কথা বলি, এই সম্পূর্ণ ভাবিদেরকে নিয়ন্ত্রণ করতো তারেক সিদ্দিকী মিসেস। ওইটাই বলতে আসছিলাম স্যার, সেই কথাই বলতে আসছিলাম। তারেক সিদ্দিকী শুধু করাপ্টেড না, তার মিসেস এটা আরেকটা জাদুল মহিলা ছিল, বজ্জাত। তার বাসায় ভাবিদেরকে ডেকে স্যার রীতিমতো ধমক দেওয়া হতো, এবং তারেক সিদ্দিকীর মিসেস ধমক গালাগালি করতো, আতঙ্কে ভয় ফেলাইতো এই মহিলা। আমি স্যার জাহিদি স্যারকে একটা কথা বলি না স্যার, যে আন্তর্জাতিক আদালতে স্যার, মানে আমি ইউএনের কয়েকটা ক্যাপাসিটিতে চাকরির সুবাদে, প্লাস আমি আন্তর্জাতিক এই আদালত এই বিষয় এটা নিয়ে আমি কয়েকটা জায়গায় কাজ করার সুযোগ হয়েছে স্যার আমি। এবং আমি খুব ক্লোজলি এই মানে আইসিসির অ্যাক্টিভিটিসটা আমি জানি স্যার, যেহেতু আমি আবার নিজেও আইআর এর ছাত্র। আইসিসিতে মামলা করে বড়জোর আপনি কি করতে পারবেন স্যার? বড়জোর হবে কি আপনি স্যাংশন করাইতে পারবেন। কিন্তু আমরা কি স্যার এইটাই কি চাই? আমরা আন্তর্জাতিক আদালত না, আমরা নিজেরাই। আমরা ওই কথা কেন যাব স্যার? ওয়াই আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, কেন আন্তর্জাতিক আদালত স্যার? আমরা শেখ হাসিনার সময় যদি টিকা থাকতে পারি, আমরা এখন এই বিচার আদায় করতে পারবো না, এই চিন্তা করাই ভুল। বিচার এখানে করে ছাড়বো আমরা। মানে এই যে একটা কথা বলি, যদি না, ওয়াই যদি না, এখন আমরা কিসে যদি না কথা বলবো স্যার? এখন তো যদি না কথা বলার সময় না। আচ্ছা, তুমি যে চেতনা ধারণ করো, আমাদের উপদেষ্টা কি চেতনা ধারণ করে? তা তো করে না। তাহলে কমিশন করতেই তো এত সময় লাগার কথা না। আমার স্বরাষ্ট্র উপদেষ্টা কি চেতনা ধারণ করে? ধারণ করে না স্যার। উপদেষ্টাকে বানাইছে কারা? এই উপদেষ্টাদেরকে, প্রধান উপদেষ্টাকে কারা বানাইছে? উপদেষ্টাকে কারা বানাইছে? সেই সাধারণ মানুষই আবার টেনে নামাবে। সিম্পল। আজকে স্যার আপনাকে আরেকটা কথা বলি,
আপনি ছাত্রদের আন্দোলন, ছাত্র অবশ্যই হিরো, অবশ্যই ছাত্ররা হিরো। আমাদের সোশ্যাল মিডিয়াতে আমরা যারা কথা বলছি আমরা অনেকে হিরো, কিন্তু ইমপ্লিমেন্টেশন স্যার সর্বপ্রথম পদক্ষেপটা এই রিটায়ার্ড অফিসাররা দিয়েছিল স্যার, আপনি নিজে জানেন। আমরা প্রথম রাওয়ায় যদি ওই প্রতিবাদটা না করি, সেনাপ্রধান কিন্তু ইয়াং অফিসারদের সাথে অ্যাড্রেস করতেন না। আর সেনাপ্রধান যদি ইয়াং অফিসারদের অ্যাড্রেস না করতেন, এই পাশার গুটি চেঞ্জ হইতো না স্যার। আমি 4 তারিখ 5 তারিখ 2 দিনই ক্যান্টনমেন্টে ছিলাম। আমি ক্লোজলি অনেক কিছু দেখছি স্যার, আমি ক্লোজলি অনেক কিছু জানি স্যার। ওই দিন জাস্ট একটুখানি যদি ডিসিশনগত, একটু যদি মানে তথ্যগত ডিসিশনগত কিছু বিষয় না ঘটতো, বিশ্বাস করেন স্যার কিছু হইতো না সেদিন। সেদিন সকালবেলা সকাল 12টা পর্যন্ত বাংলাদেশের জনগণ, ঢাকা সিটি, বিভিন্ন জায়গায় মানুষ কনফার্ম ছিল না সামথিং ইজ গোয়িং টু হ্যাপেন। এখন অনেকে অনেক প্রেডিক্ট করে, আমরা জানতাম, হেন তেন, বুলশিট স্যার। আমি বলি 5 তারিখ না 5 তারিখ সকালে মিরপুর ডিসিতে বাইরে হইতে আমার 1.5 ঘন্টা সময় লাগছে। কোন বুয়া বাইরে থেকে ঢুকতে পারে না ক্যান্টনমেন্টে, আমাদের ডিউটিতে ভিতরে বাইরে হবো কেমনে? এটি হলো বাস্তবতা। সেনাপ্রধানের ওই একটা অপশন ছাড়া আর কোনো অপশন ছিল না। তারপর তাকে ধন্যবাদ দিই যে তুমি এটা কাজ করছো। যাও, এখন আমরা পানিতে আমরা সবাই নামছি। আমাদের গৌরব আমাদের ফিরে আনতে হবে। এই নদী পারে সাঁতরাই আমরা ওই পারে যাবো, কাউকে ভয় পাওয়ার কিছু নাই। বিডিআর হত্যার বিচার আমরা করবো স্যার। মোমেন্টাম কি ধরে রাখা যাবে স্যার? আপনারা তো অনেক সিনিয়র স্যার, এখন মিড লেভেল সিনিয়র যারা আর্মির মিড লেভেল, এটা তো সব আমাদের সমসাময়িক স্যার। আমার তো মোটামুটি অনেকের সাথে কথা বলে যেটা বুঝি, আর্মির অল ইয়াং অফিসার্স 100% স্যার দে আর ডেডিকেটেড অ্যাবাউট দিস ইস্যু। 100% স্যার, 100% ডেডিকেটেড। ঠিক আছে স্যার, আমি একটু বলি স্যার, আমি তো বাস্তব দেখেছি স্যার। এই 100% না 1000% ডেডিকেটেড ছিল ওই বিডার কিলিং এর পরেই। কিন্তু তারপরে কি হলো? তারপরে অনেকে বিক্রি হয়ে যায়। আমরা বাঙালি জাহিদ ভাই ভয় দেখেন না ভাই। এখন না ভয় দেখাচ্ছি না ভাই, ভয় দেখাচ্ছি না। ওই দিন আর এই দিন না, ওই সময় মানুষ জানতো না। অনেক পার্থক্য বাংলাদেশের সাথে কি ষড়যন্ত্র। আমি তো ভুক্তভোগী। অতএব এখন মানুষ জানে সবকিছু। এখন স্যার আমাদের একটা ফোকাস থাকতে হবে এই মুহূর্তে, সব ভুলে একটা ফোকাস, পিলখানা। আমি কথাটাকে শুরুতে বলছি, আমি একটু রিপিট করে আবার বলি স্যার। পিলখানা হত্যাকাণ্ডের যদি বিচার মানে শুরু হয়, এই বিচার করতে গেলে স্যার থলের বড় বড় বিড়ালগুলো বের হয়ে আসবে, এবং জাতির সাথে যত বড় বড় বিশ্বাসঘাতকতা বা বিশ্বাসঘাতক কর্মকর্তা, খুনি মাফিয়া, গুম খুন থেকে শুরু করে যারা দেশের শাসন ব্যবস্থা ধ্বংসের সাথে জড়িত ছিলেন, তাদের প্রত্যেকের সৃষ্টি, হাতে খড়ি সবকিছু হয়েছে এই পিলখানা হত্যাকাণ্ড। এবং হত্যাকাণ্ড পরবর্তী অপরাধীদের রক্ষা করার জন্য বা এজেন্ডা বাস্তবায়নের জন্য, নিজেদের অবস্থান মজবুত করার পাশাপাশি শেখ হাসিনার বিশ্বাসভাজন হওয়ার জন্য যারা যারা ভূমিকা রেখেছিলেন, তারা প্রত্যেকেই তাদের উৎপত্তি এই পিলখানা ঘটনার মাধ্যমে স্যার। তো এই পিলখানা বিচারটা শুরু করলে বিশ্বাস করেন সমস্ত কিছুর বিচার হয়ে যাবে স্যার। তো আমরা এখন ফোকাস করি পিলখানা, আর কিছু না। আমার একটা কথা, এই সমস্যা তো আমাদের না, পুরো জাতির সমস্যা। এখন কত হলো স্বরাষ্ট্র উপদেষ্টা, উনিকে ওই সময়ের সেনাবাহিনী দুইটা তদন্ত কমিশন হয়, জাতীয় তদন্ত কমিশন আর একটা হয় সেনাবাহিনী তদন্ত কমিশন। সেনাবাহিনী তদন্ত কমিশন উনি প্রেসিডেন্ট ছিলেন, উনি সবটাই জানেন আওয়ামী লীগ জড়িত ছিল কি ছিল না, কারা ছিল কি আর কারা ছিল না। উনি ভালো তদন্ত করছেন, কিন্তু প্রকাশ করতে পারেননি পুরোটা। কাটছাট করে অনেক রাষ্ট্রকে খুশি করে, নেত্রীকে খুশি করে পাবলিশ করছেন। উনি তো বিপদে পড়বেন। আমি তো মনে করি ওই কারণে উনি গড়িমসি করতেছেন, তাই না? একইভাবে প্রধান ওই জাতীয় কমিশন কেন কাজ করে নাই, তাদেরকে ধরতে হবে দায়িত্বহীনতা, মানে দায়িত্ব এড়াই যাওয়ার জন্য। বাট তারপরে বলবো সত্য উন্মোচিত হোক। এখানে ভারত অতপ্রতভাবে জড়িত, অতপ্রতভাবে পরিষ্কার। আমাদের এখানে বেরিয়ে আসতে হবে, আমরা নিজের যা আছে তাই নিয়ে থাকি। ভালো বলছেন স্যার যে সশস্ত্র বাহিনীর এখানে কর্মকর্তা অধিক থাকবেন এই তদন্ত এসে, বাট এখানে কমিটি শব্দটা বাদ দিয়ে এখানে কমিশন করতে হবে স্যার। কারণ না কমিশন নো কমিটি, নো কমিশন, একটাই দাবি, কমিশন আর এলএম ফদ্দ থাকবে, কোনো আমলা থাকবে না, এই হলো কথা। আর আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আমরা অতি দ্রুত 2-3 দিন ম্যাক্সিমাম, অথবা রোববার সোমবার, তাও যাওয়ার কথা না। স্যার মিলিটারি অফিসারদের হত্যা করা হয়েছে, এখানে এটা সশস্ত্র বাহিনী কর্মকর্তারা থাকবে, কোন আমলা থাকবে না। কিসের পুলিশ থাকবে, কিসের আমলা থাকবে, কিসের রাজনীতিবিদ থাকবে? নো।
আমি বুঝি না, এই আরো অনেক, ইলিয়াস ভাই এই যে আমাদের গুম করা হইতো, জমটুপি পরাইতো, হ্যান্ডসাপ লাগা, চোখ বাঁধতো, এটা কি সংবিধান মোতাবেক ছিল? তা তো ছিল না। এখন বিচার করতেছি সংবিধান মোতাবেক। সুতরাং যা যেই অপকর্ম যেইভাবে হয়েছে তার বিচার সেইভাবেই হওয়া উচিত, নাইলে এই দেশ ঠিক হবে না। এখন তো রাষ্ট্রীয় সুবিধায় জিয়াউল হাসান আইসা বলে 2 হাত উঠাই দেয়, তার তো এটা হওয়ার কথা নাই। আমাদের তো ডান্ডা হাজার হাজার মানুষ এখনো পর্যন্ত জেলে, হাজার হাজার, যারা কিনা এই আওয়ামী লীগ সরকারের সময় এই বিষয়ে একটা জঙ্গি নাটকের জন্য এই বিষয়ে একটা তথ্য দিতে চাই। আমাদের এটা আমার কাছে প্রায় বিজিবির 15-20টার মতো সিপাহীর স্টেটমেন্ট আমার কাছে সরাসরি তার পরিবার দিয়েছে। 15-20 জনের মতো সিপাহীর পরিবার তারা তাদের স্টেটমেন্ট দিয়ে বলেছে যেটা যে এই বিজিবির অনেক সদস্য যারা অনেক ঘটনার প্রত্যক্ষদর্শী, যারা এটা নিয়ে অনেক সাক্ষীও দিতে চেয়েছিল, সেই সদস্যদেরকে অনেককে মেরে ফেলা হয়েছে, অনেককে এখনো জেলে আছে, এবং তাদেরকে মানে যদি মুক্ত করা হয় এবং যদি তদন্ত হয় তারা অনেক তথ্য দিতে পারবে আমাদেরকে, অনেক তথ্য। ইনশাআল্লাহ সুযোগ হবে, ইনশাআল্লাহ সুযোগ হবে। দুইজনকে মারা হয়েছে এবং আমি তাদের পরিবারের সাথে আমার কথা হয়েছিল, তারা বলেছে যে সরকার থেকে জানানো হয়েছে তাদের চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছে। আসলে চিকিৎসাধীন অবস্থায় তারা ওইখানে মারা যায়, তাদের কারো বুকে ব্যথা কিংবা এমনিতেই নানান ভাবে তাদেরকে মারা হয়, এগুলো করে হসপিটালে নিয়ে যাওয়া হয় তখন যখন সে মারা যায়। তো চিকিৎসাধীন ডাক্তার যে ছিল সে বলে যে উনি মারা গিয়েছেন, এইভাবে তারা নিউজ করায়। তো আমরা আর কোনো হত্যাকাণ্ড দেখতে চাই না। পিন্টু ভাইয়ের যে বিষয়টা বলেন, পিন্টু ভাইয়ের এটা মোটামুটি সবাই জানে। আমার মনে হয় তার পরিবার এবং তার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে এখন সাক্ষী হিসাবে নেওয়া যেতে পারে। আমরা মনে করি এটা সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। যে অফিসারগুলো গুম হয়েছিল বিশেষ করে তাদেরকে দিয়ে যদি এটা করা যায়, কোনো সিভিল পুলিশ কারোরই দরকার নেই। এখানে পুলিশ টুলিশ আসবে কোত্থেকে? পুলিশ নিজেই তো নিজেদের লোকজনকে তারা বিচার করতে পারে নাই। তো আমি মনে করি এটা সবচেয়ে সহজ সলিউশন হইতে পারে, যারা গুম হয়েছিল তাদেরকে যদি এই দায়িত্বটা দেওয়া হয়। যাই হোক, প্রিয় দর্শক, আপনারা একটু আর একটা মিনিট আমি কথা বলি। সেটা হচ্ছে আমরা টোটাল 107 জন দরবারে সেদিন উপস্থিত ছিলাম। 57 জন শহীদ হয়েছেন, বাকি আছেন ছিল হচ্ছে 50 জন। এই 50 জন অফিসার কে কিভাবে বেঁচে গেল তার একটা তদন্ত হওয়া উচিত। এই তদন্ত হলেই সুযোগ হবে ইনশাআল্লাহ সুযোগ হবে। স্যার এই কারণে বলতেছি স্যার, এই কারণে বলছি যে এটা নিয়ে অনেকে বিভিন্ন ভাবে এটাকে স্যার মানে কি বলে এটাকে নাটক সাজায়। এই নাটকটাকে বন্ধ করার জন্য স্যার এই জিনিসগুলো আসা উচিত, জনসম্মুখে আসা উচিত। এবং যারা আমারটা আমি চাই না স্যার, এবং যারা এখানে স্যার বীরত্বের ভূমিকা পালন করছে তাদেরকে গাজী উপাধি দেওয়া হোক স্যার, গাজী উপাধি দেওয়া হোক। আর যারা জাসুসের কাজ করছে তাদেরকে ওইভাবে নিক্ষেপ করা হোক স্যার। কেননা স্যার এই যে ডিভাইড করা হয় এবং এখানে এর মধ্যে থেকে যদি আমরা যদি এটা না চাই তাহলে হবে কি সারা জীবন বিভিন্নজন বিভিন্নভাবে এটাকে বিশ্লেষণ করে আমাদের তো বাচ্চারা আছে, আমি আস্তে কাল মরে যাব, আমাদের বাচ্চারা কেন অনেকে অনেকভাবে বলে যে এই তুই তোর বাবা মারা গেল না কেন, হ্যাঁ সবাই মারা গেল, তোর বাবা মারা গেল না কেন। আবার কেউ যে যখন কথা বলতে যায় তখন বলতে যে অমুক মারা গেল, আপনি মারা গেলেন না কেন। এটাই হচ্ছে আমাদের একটা সেই জন্য এই জিনিসটা সবার প্রথমে আগে বের করা উচিত। এবং এই বিডিআরের সৈনিকদের যদি বা বিডিআরের ওই সময় যারা ভিতরে ছিল তাদের যদি সাপোর্ট না পাওয়া যেত, এই 50 জন অফিসারের কেউ বাঁচত না স্যার। আমার সৈনিকরা আমাকে বাঁচিয়েছে, এটা প্রমাণ করতে চেয়ে স্যার আমাকে 2-3টা টক শো করতে হয়েছে। মেজর জাহিদি, আপনাকে কি এই যে বিডিআর এর যে সৈনিকদের যে মামলা, 2টা মামলা, তাদের হত্যা মামলা একটা আর একটা বিস্ফোরক দ্রব্য মামলা, যেটা আপনাকে কি এখানে কোনো সাক্ষী বা আপনার কোনো বক্তব্য নেওয়া হয়েছে? হ্যাঁ, আমাকে বিডিআর যখন বিডিআর যে পিলখানার ভিতরে জমা হলে একটা বিডিআরের ইন্টারনাল একটা তদন্ত হয়েছিল এবং ওখানে আদালত হয়েছিল। সেই আদালতে আমি 3 বার আমাকে আদালত থেকে আমাকে বের করে দেওয়া হয়েছে যে না এটা হয় না, তুমি মুখস্থ বলো। আমি মুখস্থ বলতে পারিনি। আমি ইঞ্জিনিয়ার ভাই, আমি জীবনে মুখস্থ করি নাই। আমি সারাদিন পরীক্ষা হলে না মুখস্থ করে আমি অঙ্ক করে আমি পাস করে আসছি, আমি মুখস্থ করতে পারি না।
আমাকে মুখস্থ করতে হচ্ছিল ওই সময়। কেন আমি মুখস্থ করব? মুখস্থ করতে হবে, মুখস্থ করে আমাকে বলতে হবে আদালতের সামনে আই এম নট দ্যাট ম্যান। আমি মুখস্থ পারি না। মুখস্থ করতে পারলে তো আমি ফার্স্ট স্ট্যান্ড করতাম। অঙ্কে 100 মধ্যে 100 পাই আমি, কিন্তু আমি মুখস্থ করতে বাংলায় পাই 37। আমি একটু এক্সাইটেড হয়ে গেছিলাম ভাই। হ্যাঁ, এইভাবেই চলছে আর কি দেশ। যাই হোক, আমরা সেই মুখস্থ বিদ্যা থেকে বের হইতে চাই। হাসিনুর ভাই, আপনাকে দিয়ে শেষ করি একটা প্রশ্ন, আমার শেষ একটা প্রশ্ন মাথায় আসলো যে এই যে গুম নিয়ে যে আপনি কাজ করছেন, কোনো চাপ আসে কিনা সেনাবাহিনী থেকে বা কোনো জায়গা থেকে? চাপ নাই, রিকোয়েস্ট, ক্ষমা, এই ধরনের সমস্যা। আচ্ছা, রিকোয়েস্ট, ক্ষমা, আমি তদন্তের মাধ্যমে যতটুকু আমরা যাকে সেভ করতে পারি। বাট হাসিন স্যার, তো আসলে ক্ষমা করার আগে স্যার, ক্ষমা করার আগে অন্তত র্যাবের বিষয় স্যার আমি কিন্তু সব জানি স্যার। র্যাব যেটা করছে, র্যাবের কে কি করছে একদম টু দা পয়েন্ট। না শোনো, না আমি তো সব জানি, কথা সেটা না। কথা হলো, দেখো যত অপকর্ম করছে আমাদের, আমরা আসলে সরল বিশ্বাসে মন্ত্রী এমপিদের কথা শুনে যে অপকর্ম করছি, দেখা যাবে গুম খুনের সাথে অপরাধীর মধ্যে 80% আমি বলি 85% প্লাস। স্যার আপনাকে ছোট্ট একটা প্রশ্ন করি, আপনি 7 মার্ডারের গল্প শুনছেন স্যার? 9 মার্ডারের গল্প শুনছেন স্যার? 9 মার্ডার এটা জানেন স্যার? 9 মার্ডার হয়েছিল এক রাতে। এটা বাংলাদেশের মানুষ জানে। এক রাতে 9টা মার্ডার হয়েছিল স্যার ঢাকায়, 9টা খুন এক রাতে। এবং আমি লোকেশনে বলি স্যার 300 ফিটে। সময় আসুক স্যার, সব এক্সপোজড হবে। না সময় কথা ওইটা না। তুমি ভাবো এই সব কিছুর সাথে আমাদের আর্মি অফিসার জড়িত, ম্যাক্সিমাম কেস আর্মি অফিসার জড়িত। আমাদের মেজর জাহিদি জঙ্গি নাটক বানায় তাকে মারল রূপনগর মিরপুরের, পুলিশ মারলো। কি কেন তারা মারতে হবে? কোন পর্যায়ে চলে গেছে আমাদের অনৈতিক অবস্থান সেনাবাহিনীর? শেখ হাসিনার দৃষ্টিতে আসতে হবে স্যার, তার দৃষ্টি আকর্ষণ করতে হবে, তার বিশ্বাস। খুব লজ্জা আমরা নিজেদেরকে এত ছোট করে ফেলছি। আমাদের যে আপনাদের যে গ্রুপটা একসাথে অনেকগুলো অফিসার চাকরি হারাইলেন স্যার, বিশেষ করে যে মেজর জিয়া কেসে, ওই সময় এএসইউর দায়িত্বে যারা ছিল প্রত্যেক এখন জিজ্ঞাসাবাদের আওতায় আনা উচিত স্যার। ওই সময় এএসইউর দায়িত্বে ইনশাল্লাহ এক এক করে আমরা সব বাইর করবো ইনশাল্লাহ। আবার কথা হবে আমাদের। জি।